স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসের জন্য। আজকের লাইভ ক্লাসের টপিকস হচ্ছে কানেকটিভ টিস্যু। আমরা আজকে কানেকটিভ টিস্যু নিয়ে কথা বলবো। কানেকটিভ টিস্যুটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যারা যারা জয়েন করছো তারা জয়েন করে বলো যে ঠিকমতো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। এই দুটো জিনিস আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর আমি লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুলের পেজ থেকে, আমি লাইভ হয়েছি। যারা যারা দেখছো তারা প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করবে যে এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর ক্লিয়ারলি ভোকালটা শোনা যাচ্ছে কিনা। ওকে, আমি ক্লাসটা শুরু করে দিই, আদারওয়াইজ আসলে ক্লাসটা শেষ করা একটু কঠিন হয়ে যাবে। আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা, কানেকটিভ টিস্যু। হ্যাঁ, কানেকটিভ টিস্যু দিয়ে আমরা আজকে শুরু করবো। আমাদের বেসিক টিস্যুর মধ্যে 4টা বেসিক টিস্যু অলরেডি আমরা এপিথেলিয়াল টিস্যুটা আমরা পড়ে ফেলেছি। সো এখন হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। আমি জানি না কারা দেখছে, বাট আমি কোনো কমেন্টস পাচ্ছি না। এটা কি নেটওয়ার্কের প্রবলেম নাকি? ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আখি আমিন। আচ্ছা, তুমি জানিয়েছো যে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে, আর আমার ভোকালটাও মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে। আজকে আমরা বলবো হচ্ছে কানেকটিভ টিস্যু নিয়ে। আমরা কমন কিছু জিনিস নিয়ে কথা বলবো। আনকমন তেমন কিছুই না, সবই বইয়ের মধ্যে আছে। এটা জাস্ট গাইডলাইন যে আমরা কতটুকুন পড়বো আর আমাদেরকে কিভাবে পড়তে হবে, আর বাকিটা সব কিছু তো বইয়ে আমাদের আছে। আচ্ছা, কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে আমরা প্রথমে আসি। এটা আমাদের কানেকটিভ টিস্যু বললেই আমাদের যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে যে এটা যে কোনো একটা অর্গানকে অথবা টিস্যুকে অথবা সেলকে সাপোর্ট দিবে। হ্যাঁ, এটা হচ্ছে সাপোর্ট দিবে, আমাদের মেকানিক্যাল সাপোর্টটা দিবে। দ্য কানেকটিভ টিস্যু প্রোভাইডস এ ম্যাট্রিক্স দ্যাট সাপোর্টস অ্যান্ড ফিজিক্যালি কানেক্টস আদার টিস্যুস অ্যান্ড সেল টুগেদার টু ফর্ম দ্য অর্গান অফ দ্য বডি। এটা খুব ইম্পর্ট্যান্ট। আসলে কানেকটিভ টিস্যু বলতেই আমাদের মাথার মধ্যে 3টা জিনিস এসে স্ট্রাইক করে। ফার্স্টেই হচ্ছে কিছু সেল, তারপরে হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এই 3টা জিনিস আমাদের মাথার মধ্যে হ্যামারিং করে যে এই জিনিসগুলো আমাদের কানেকটিভ টিস্যুতে আছে। তাহলে দেখো, কানেকটিভ টিস্যুর কাজই হচ্ছে আমাদের সাপোর্ট দেওয়া। কেন? কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আছে, যেটা কিন্তু এপিথেলিয়াল টিস্যুতে কম ছিল। আর এই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সই হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যুতে প্রচুর পরিমাণে থাকে। সেই জন্য কিন্তু সে এই যে স্ট্রাকচারাল যে সাপোর্ট যে কোনো একটা অর্গানকে, তাহলে সেই স্ট্রাকচারাল সাপোর্টটা সে দিতে পারে। আচ্ছা, তারপরে দেখো এটার ফাংশন। আমি এখানে আলাদা করে কোনো ক্যারেক্টারিস্টিক্স আমি বলবো না, যেরকম আমি এপিথেলিয়াল টিস্যুতে দেখিয়েছি, কারণ এপিথেলিয়াল টিস্যুর অপোজিটটাই হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স। সো আমি এখানে আলাদা করে কিছু বলবো না, কারণ আমি এখানে একটা জিনিস বলে দিচ্ছি যে ওখানে ছিল আমাদের এপিথেলিয়াল টিস্যুতে ছিল এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা কম থাকবে, কানেকটিভ টিস্যুতে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স প্রচুর পরিমাণে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে এদের কিন্তু ব্লাড সাপ্লাই আছে, কানেকটিভ টিস্যুর নিজস্ব ব্লাড সাপ্লাই আছে। ঠিক আছে, এই দুটো জিনিস ছাড়া বাকি মোটামুটি একই রকম। আরেকটা জিনিস হচ্ছে যে কানেকটিভ টিস্যুর ডেভেলপমেন্ট হয় মেইনলি মেসোডার্ম থেকে। এই 3টা জিনিস ছাড়া বাকি সবই মোটামুটি অপোজিট। ওকে, আচ্ছা, কানেকটিভ টিস্যুর ফাংশনস। ইট প্রোভাইড সাপোর্ট অ্যান্ড ফর্ম টু দ্য অর্গানস। ফর্ম মানে হচ্ছে যেটা স্ট্রাকচারটা, হ্যাঁ স্ট্রাকচারটা, তাহলে প্রোভাইডস ফর্ম অ্যান্ড সাপোর্ট টু দ্য অর্গানস। ইট কানেক্টস অ্যান্ড অ্যাঙ্কার্স ভেরিয়াস সেল অ্যান্ড টিস্যু টুগেদার ইন অর্গান। এটা কি করছে? এটা ভেরিয়াস টিস্যুস অ্যান্ড ভেরিয়াস সেল তাদেরকে একসাথে করে একটা অর্গান তৈরিতে হেল্প করছে। অ্যান্ড প্রোভাইডস মিডিয়াম ফর দ্য এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্টস, অক্সিজেন অ্যান্ড মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস বিটুইন সেল অ্যান্ড দ্য ব্লাড সাপ্লাই। তার মানে কি? এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, অক্সিজেন, মেটাবলিক প্রোডাক্টস, এগুলো হচ্ছে সেল এবং তার যে ব্লাড সাপ্লাই এগুলোর মধ্যে এক্সচেঞ্জ করতে পারে। এক্সচেঞ্জের জন্য যে মিডিয়ামটা লাগে সেটাই প্রোভাইড করছে হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। আই হোপ সো সবই সুন্দর করে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বিকজ আজকে ভিউটা ভালো নেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না তোমরা ভালো বলতে পারবা যে কতটুকুন ভালো দেখা যাচ্ছে। ওকে,
দেন হচ্ছে কানেক্টিভ টিস্যুর ক্লাসিফিকেশন। আমি প্রিভিয়াসলিও বলেছি, আমি এখনও বলছি, কানেক্টিভ টিস্যু বলো, ইপিথেলিয়াল টিস্যু বলো, যেটারই ক্লাসিফিকেশন বলো, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদের এক্সাম্পল ইজ মাস্ট অ্যান্ড মাস্ট। আমি হয়তো এখানে অ্যাড করিনি, বিকজ অ্যাড করলে স্লাইডটা অনেক বড় হয়ে যায় একটা পেজে, মানে এটাকে ঢোকানোর জন্য খুবই অসুবিধা হয়। তো তোমরা যেটা করবে সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু অবশ্যই একটা করে এক্সাম্পল দিতে হবে, হ্যাঁ, এক্সাম্পল দিতে হবে। তাহলে কানেক্টিভ টিস্যুকে প্রথমে ভাগ করেছি হচ্ছে দুটো ভাবে, একটা হচ্ছে অ্যাডাল্ট কানেক্টিভ টিস্যু আর একটা হচ্ছে ফিটাল কানেক্টিভ টিস্যু। কানেক্টিভ টিস্যু ক্লাসিফিকেশন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া আছে। তোমরা যেটা ইচ্ছা তোমরা সেটাই কালেক্ট করতে পারো, খালি দেখবা যে ঠিক আছে কিনা, যেটাতে যেটা দেওয়ার দরকার সেটা ঠিক আছে কিনা। আমারটা হচ্ছে যে আমি অ্যাডাল্ট কানেক্টিভ টিস্যু আর ফিটাল কানেক্টিভ টিস্যু দুটো ভাগে ভাগ করবো। ফিটাল কানেক্টিভ টিস্যুকে আমি আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মেসেনকাইমাল, আরেকটা হচ্ছে আমাদের মিউকাস। একটা হচ্ছে মেসেনকাইমাল, আরেকটা হচ্ছে মিউকাস। মেসেনকাইমালটা হচ্ছে সেই ধরনের টিস্যু, এটা কিন্তু যে কোনো টিস্যুতে রূপান্তরিত হতে পারে, সে কিন্তু যে কোনো টিস্যুতেই রূপান্তরিত হতে পারে। আচ্ছা, সিয়াম, হ্যাঁ, এটা আমাদের মেডিকেলের ক্লাস না, রোল নাম্বার দেওয়ার দরকার নেই, অসুবিধা নাই, আমরা যখন আমাদের পেজে ক্লাস নিব তখন দিও, ওকে। আচ্ছা, এখন হচ্ছে ফিটালের মধ্যে হচ্ছে আমাদের দু ধরনের, একটা হচ্ছে মেসেনকাইমাল আর একটা হচ্ছে মিকয়েড। যেটা মেসেনকাইমাল সেটা হচ্ছে তোমার চিফলি প্রেজেন্ট ইন এমব্রায়ো অ্যান্ড ফিটাস, মানে ম্যাক্সিমাম সেলগুলোই হচ্ছে আমাদের মেসেনকাইমাল। আর যেটা হচ্ছে মিউকাস, সেটার এক্সাম্পল হচ্ছে আমরা কোথায় পাচ্ছি, আম্বিলিকাল কর্ডে পাচ্ছি, যেটার নাম হচ্ছে ওয়ার্টনস জেলি, ঠিক আছে। এটা হচ্ছে এমব্রায়োনিক কানেক্টিভ টিস্যু। তাহলে আমরা কানেক্টিভ টিস্যুকে ফার্স্টে দুটো হেডিংয়ে ভাগ করবো, অ্যাডাল্ট কানেক্টিভ টিস্যু অ্যান্ড ফিটাল কানেক্টিভ টিস্যু। তারপর অ্যাডাল্ট কানেক্টিভ টিস্যুকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অর্ডিনারি, একটা হচ্ছে স্পেশালাইজড। এটাকেই আবার কোনো বইয়ে হচ্ছে কানেক্টিভ টিস্যু প্রপার, স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু অথবা সাপোর্টিং কানেক্টিভ টিস্যু, হ্যাঁ, এভাবে ভাগ করেছে। অ্যাজ ইউ উইশ, যেটা তুমি পছন্দ করো, যেটা তোমার কাছে ইজি মনে হয়, তুমি সেভাবেই ক্লাসিফিকেশনটা লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আবার অনেকেই তোমার স্পেশালাইজড কানেক্টিভ টিস্যুটার মধ্যে ব্লাডকে রেখে বোন আর কার্টিলেজকে সাপোর্টিং কানেক্টিভ টিস্যুতেও ফেলেছে, সেটাও হবে। তুমি যেভাবে অ্যান্সার করতে চাবে সেভাবেই হবে, ঠিক আছে। তাহলে দেখো যে অর্ডিনারি কানেক্টিভ টিস্যু অ্যান্ড স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। অর্ডিনারি কানেক্টিভ টিস্যুর মধ্যে আমাদের আছে লুজ কানেক্টিভ টিস্যু আর একটা হচ্ছে ডেন্স কানেক্টিভ টিস্যু। লুজের মধ্যে আমি ফেলেছি অ্যারিওলার, এডিপোস, তারপর হচ্ছে তোমার রেটিকুলার কানেক্টিভ টিস্যু। আর ডেন্স কানেক্টিভ টিস্যুর মধ্যে আছে আমাদের রেগুলার অ্যান্ড ইরিগুলার। তাহলে রেগুলার কানেক্টিভ টিস্যুর মধ্যে আমাদের এক্সাম্পল হচ্ছে টেন্ডন, লিগামেন্ট অ্যান্ড অ্যাপোনিউরোসিস। আর ইরেগুলার কানেক্টিভ টিস্যুর মধ্যে এক্সাম্পল হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু। এছাড়াও আরও অনেক এক্সাম্পল আছে, স্পেশালাইজড কানেক্টিভ টিস্যুর মধ্যে আমাদের আছে হচ্ছে ব্লাড, কার্টিলেজ অ্যান্ড বোনস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। অনেকে কিন্তু তোমার যেটা ব্লাডটাকে আলাদা করে ফেলে, ব্লাডটাকে টোটালি স্পেশালাইজড কানেক্টিভ টিস্যুর মধ্যে রেখে কার্টিলেজ আর বোনসটাকে আলাদা করে নিয়ে সাপোর্টিং কানেক্টিভ টিস্যুর মধ্যে ফেলে। কারণ ব্লাডটা কি, আমাদের এখানে কিন্তু একটা কোশ্চেন আসে, খুব একটা সুন্দর ট্রিকি কোশ্চেন, যে বলো তো দেহের কোন কানেক্টিভ টিস্যুটা ওয়াটারি ফর্মে থাকে, সেটা হচ্ছে ব্লাড, হ্যাঁ, সেটা হচ্ছে ব্লাড। তাহলে দেখো, এটা কিন্তু তোমাদের জন্য একটা ট্রিকি কোশ্চেন। আমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা জানি, কিন্তু আমাদের হয়তো তখন আমাদের জিনিসটার সাথে আমরা হ্যাবিচুয়েটেড না, বা আমাদের সেই জিনিসটা তখন আমাদের মাথায় আসে না। কিন্তু জিনিসটা কিন্তু তুমিও জানো, সবাই জানে, যে ব্লাডই হচ্ছে একমাত্র কানেক্টিভ টিস্যু যেটা হচ্ছে আমাদের ওয়াটারি ফর্মে থাকে, ঠিক আছে, ওয়াটারি ফর্মে থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল কানেক্টিভ টিস্যু। তোমরা যেটাই যেখানেই ফিট করো না কেন হবে। তুমি যদি অ্যাডাল্ট কানেক্টিভ টিস্যুর মধ্যে লেখো যে কানেক্টিভ টিস্যু প্রপার, তারপরে তুমি যদি লেখো স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু, সাপোর্টিং কানেক্টিভ টিস্যু, তাহলেও হবে। সেজন্য আমি আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা যেভাবেই এটাকে দাও না কেন সেভাবেই কারেক্ট হবে, ওকে। এখন আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এরপরে হচ্ছে ক্লাস স্ট্রাকচার অফ কানেক্টিভ টিস্যু। যখনই তোমাকে বলবে যে কানেক্টিভ টিস্যুর কম্পোনেন্টসের নাম বলো, কানেক্টিভ টিস্যুর কম্পোনেন্টসের নাম বলো, সাথে সাথে তোমরা অ্যান্সার দিবে সেলস, ফাইবার্স অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। সেল, ফাইবার্স অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। হ্যাঁ, এনামুল ভাই আর আপু, হ্যাঁ, থ্যাংক ইউ আপু, ভাইয়াকেও থ্যাঙ্কস।
আচ্ছা, স্ট্রাকচার অফ কানেক্টিভ টিস্যুর মধ্যে তিন ধরনের আমরা তিনটা জিনিস বলবো। প্রথমে বলবো সেল, দেন বলবো ফাইবার, দেন বলবো গ্রাউন্ড সাবস্টেন্স। ঠিক আছে, তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে কি কি সেল থাকে, কি কি ফাইবার থাকে, কি কি গ্রাউন্ড সাবস্টেন্স থাকে। এটা পরের কোশ্চেন। আগে আমাদেরকে বলতে হবে যে সেল, ফাইবার অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। তার মধ্যে দেখো আমি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স একটা বক্সে বসিয়ে দুপাশে দুটো অ্যারো দিয়েছি। তার মানে কি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স কি কি নিয়ে তৈরি? ফাইবারস অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। ফাইবারস অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স এই দুটোকে কিন্তু আমরা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বলি। আমরা প্রচুর বলি ইসিএম, এটাকে শর্ট টার্মে ইসিএম বলি। তাহলে ইসিএম বলছি, কিন্তু আমরা কিন্তু বেসিক্যালি যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে কি কি আছে, তখন কিন্তু আমরা অনেকে আটকে যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে কি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে আছে ফাইবারস অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে স্ট্রাকচার অফ কানেক্টিভ টিস্যু বলো, কম্পোনেন্টস বলো, অল আর সেম। আমাদেরকে জিজ্ঞেস করা হলে আমরা বলবো সেল, ফাইবার অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। সেলগুলো কি কি, সেলের নাম বলে দিব। ফাইবার কি কি, তিনটা ফাইবার থাকে বলে দিব। গ্রাউন্ড সাবস্টেন্সের নাম বলে দিব। ঠিক আছে, আমি প্রত্যেকটা টপিকস একটু স্লোলি যাচ্ছি অ্যাজ বিকজ এটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য ইম্পর্টেন্ট। ইট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার পোস্ট গ্র্যাজুয়েশন। তুমি যেখানেই যাও না কেন, যে সাবজেক্টই ক্যারিয়ার করো না কেন, তোমাদেরকে অবশ্যই হিস্টোলজির পথ পাড়ি দিয়ে যেতে হবে। এবং দিস আর দ্য একদম মানে কি বলবো, জাস্ট বেসিক এই কথাগুলো আমাদের জানা লাগবে। সো দিস অল আর ইম্পর্টেন্ট ফর আওয়ার আন্ডার গ্র্যাজুয়েশন অ্যান্ড অলসো পোস্ট গ্র্যাজুয়েশন। আমি কিন্তু সবসময় এই কথাগুলো উল্লেখ করে দিই ক্লাসে। যারা আমার ক্লাস করছো, যারা রেকর্ডেড লাইভ দেখছো, তারা সবাই দেখতে পাবে আমি কিন্তু জিনিসগুলো মার্ক করে দিই। এবং কোনটা 3 স্টার, কোনটা 4 স্টার, কোনটার মধ্যে 5 স্টার দিবে, সেগুলো কিন্তু আমি পাশে বলে দিই। সুতরাং একটু কষ্ট করে যদি তোমরা ক্লাসটা করতে পারো, তাহলে হিস্টোলজি আমার সাথে সাথেই তোমাদের পড়াটা শেষ হয়ে যাবে। বাসায় বসে আর বইটা কষ্ট করে খুলতে হবে না, জাস্ট একবার করে দেখে যাবা। তাহলে দেখো, স্ট্রাকচার অফ কানেক্টিভ টিস্যুর মধ্যে আমি 4টা স্টার দিব। এটা আমাদের ভাইবাতে খুব জিজ্ঞেস করে। আচ্ছা, নেক্সট ক্লাসে যাচ্ছি, স্লাইডে যাচ্ছি। স্লাইডের মধ্যে দেখো আমি দিয়েছি রেসিডেন্ট আর ওয়েন্ডারিং। সেলের মধ্যে আমি উপরে দিয়েছি রেসিডেন্ট অ্যান্ড ওয়েন্ডারিং। এখন এই রেসিডেন্ট যে সেলগুলো, সেগুলোকে আমরা ফিক্সড সেলও বলি। আর কিছু সেল আমাদের আছে ওয়েন্ডারিং সেল, এগুলোকে আমরা বলি ট্রানজিয়েন্ট সেল অথবা ফ্রি সেল। তুমি যেটাই ইচ্ছা তুমি বলতে পারো। তাহলে আমরা রেসিডেন্ট সেলকে আমরা কি বলবো? ফিক্সড সেল, রেসিডেন্ট সেল অর ফিক্সড সেল। তাহলে এখন সেকেন্ড প্রশ্ন আসবে কি কি নাম? ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজেস, মাস্ট সেল, বেজোফিল, এডিপোসাইট। ঠিক আছে, তুমি বেজোফিল নাও দিতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজেস, মাস্ট সেল অ্যান্ড এডিপোসাইট। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে যে কেন আমি এগুলোকে ফিক্সড বলতেছি, কেন? কারণ এগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? এগুলোর অরিজিন হচ্ছে তোমার আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল থেকে। এরা আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল থেকে প্রথমে তৈরি হয়ে তারপর সে কী করবে? ব্লাডের মাধ্যমে তারপরে চলে আসবে তারা কানেক্টিভ টিস্যুতেই তারা সারা জীবন ধরে থাকবে। তাদের যা যা কাজ আছে সেখানেই তারা পারফর্ম করবে, মানে তাদের ঘর বাড়ি সব কিছু কানেক্টিভ টিস্যুকে সে বানিয়ে ফেললো। ঠিক আছে, প্রথমে তারা মেসেনকাইমাল টিস্যু থেকে তৈরি হয়ে দেন হচ্ছে তারা কানেক্টিভ টিস্যুতে এসে তাদের ফাংশনটা তারা এক্সিকিউট করে। তাহলে এখানে কি কি আসতেছে? ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, মাসল অ্যান্ড এডিপোসাইট। আর ট্রানজিয়েন্ট কেন আমি বলছি? এগুলোকে ওয়েন্ডারিং বলছে। ওয়েন্ডারিং মানে কি? ঘোরাফেরা করা। হ্যাঁ, এরা খালি ঘোরাফেরা করে, এরা এক জায়গায় বসে থাকতে চায় না। তাহলে আমি ট্রানজিয়েন্ট কেন বলছি? এরা হচ্ছে ইমিগ্রেন্ট সেল, তাই না? আমরা অনেক সময় অনেক কথা শুনি না, ইমিগ্রেশন করে চলে যাচ্ছে দেশের বাইরে। তার মানে কি, আমার জন্মস্থান কিন্তু একটা জায়গায়, আমি ইমিগ্রেশন নিয়ে আমি অন্য একটা জায়গায় গিয়ে আমার লাইফের বাকি অংশটা আমি সেখানে সেটেলমেন্ট করব, কিন্তু আমার জন্ম কিন্তু আরেকটা জায়গায়। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে ইমিগ্রেন্ট সেল। দে আর অরিজিনেট ফ্রম হেমোপয়েটিক স্টিম সেল ইন বোন ম্যারো। মানে এখানে হচ্ছে তোমার হেমোপয়েটিক স্টিম সেল থেকে এরা তৈরি হয়, যেগুলো থাকে হচ্ছে তোমার বোন ম্যারোতে। তারপর তারা ব্লাডের মাধ্যমে সার্কুলেট করে অনেকদিন, সাঁতার কেটে তারপরে তারা শেষ পর্যন্ত যে পৌঁছায় হচ্ছে কানেক্টিভ টিস্যুতে। তারপরে সেখানেই তারা থেকে যায় এবং তাদের ফাংশনটা তারা এক্সিকিউট করে। এটার এক্সাম্পলটা এভাবে মনে রাখবা যে অনেকে ইমিগ্রেশনে দেশের বাইরে চলে যাচ্ছে। কিভাবে? প্রথমে তাদের জন্ম থাকে বাংলাদেশে, হেমোপয়েটিক স্টিম সেল থেকে তারা জন্ম নিচ্ছে। দেন তারা কি করতেছে? তারা হচ্ছে অনেকদিন সার্কুলেট করতেছে। এখন ইমিগ্রেশন হওয়ার আগে তো তোমাকে কিছু প্রসেস থাকে, কিছু নিয়ম কানুন থাকে, অনেক টাকা পয়সা লাগে, এগুলো সব কিছু অ্যারেঞ্জ করলাম। মানে তুমি ব্লাডের মধ্যে সার্কুলেট করতে থাকলা।
তারপরে আস্তে আস্তে কি হলো, তুমি কানেক্টিভ টিস্যুর খোঁজ পেলা, কানেক্টিভ টিস্যুতে চলে গেলা, ঠিক আছে। সেখানে গিয়ে তুমি তোমার সারা জীবন থাকবা এবং তোমার ফাংশনগুলো এক্সিকিউট করবা। সেই ওয়েন্ডারিং সেলের মধ্যে কি কি আছে, লিম্ফোসাইট, প্লাজমা সেল, মনোসাইট, ইসোনোফিল অ্যান্ড নিউট্রোফিল। হ্যাঁ, ইসোনোফিল অ্যান্ড নিউট্রোফিল। আবার অনেকে কিন্তু এটার মধ্যে তোমার ম্যাক্রোফেজকেও নিয়ে আসে। ম্যাক্রোফেজও কিন্তু কিছু ম্যাক্রোফেজ আছে যেগুলো কিন্তু ওয়েন্ডারিং সেল হিসেবেও কাজ করে, ঠিক আছে, কিছু ম্যাক্রোফেজ আছে। তাহলে হচ্ছে আমাদের কিছু মাস্ট সেলও আছে, কিছু মাস্ট সেলও আছে যেগুলো কিন্তু তোমার ওয়েন্ডারিং সেল হিসেবে কাজ করে। তাহলে ম্যাক্রোফেজ, মাস্ট সেল, কিন্তু কিছু কিছু ম্যাক্রোফেজ এবং কিছু কিছু মাস্ট সেল সেগুলো কিন্তু তোমার ওয়েন্ডারিং সেল হিসেবেও কাজ করবে, ঠিক আছে। সো আমরা রেসিডেন্টের মধ্যে বলছি ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, মাস্ট সেল অ্যান্ড অ্যাডিপোসাইট। আর ওদিকে হচ্ছে আমরা বলতেছি হচ্ছে ওয়েন্ডারিং সেলের মধ্যে লিম্ফোসাইট, প্লাজমা সেল, মনোসাইট, ইসোনোফিল অ্যান্ড নিউট্রোফিল। ইসোনোফিল, নিউট্রোফিল এগুলো হচ্ছে আমাদের লিউকোসাইটের মধ্যে পড়ে, ঠিক আছে, লিউকোসাইটের মধ্যে পড়ছে, লিম্ফোসাইট অলসো। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি আমাদের ফার্স্ট যে সেলটা, আচ্ছা, যে ফার্স্ট সেল যেটা, সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট। তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে রেখো, আমি পরবর্তীতে দেখে তোমাদের প্রত্যেককে আমি ক্লাসটা শেষ করে আমি প্রত্যেককে অ্যান্সারটা দিয়ে দিই, ঠিক আছে। কারণ আমাদের কিছু সময়ের, টাইমের কিছু বাইন্ডিংস আছে, সেজন্য কমেন্টস করে সাথে সাথে উত্তর দেওয়াটা দিতে থাকলে আমি ক্লাসটা আমাদের ডিউ টাইমে শেষ করতে পারবো না। আর লেকচারটা আসলে 1 আওয়ার লেকচার হয়, দিস ইজ টু টাফ। হ্যাঁ, লেকচার আমরা কিন্তু আসলে নর্মাল পার্সনরা 20 মিনিটসের বেশি কনসেন্ট্রেশনটা আমরা রাখতে পারি না, সো একটু ডিফিকাল্ট। আর এটা তো আরও হচ্ছে তোমার কি বলবো, ইন্টারনেটে যে ক্লাসটা, এটা একটা ভার্চুয়াল জগতের ক্লাস আর কি, সো এটা তো আরও ডিফিকাল্ট। সো তাই আমি কমেন্টসগুলো পরবর্তীতে পড়ে তারপর আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করছি। ওকে, ফাইব্রোব্লাস্ট হচ্ছে আমাদের মোস্ট কমন কানেক্টিভ টিস্যু সেল। হ্যাঁ, মোস্ট কমন কানেক্টিভ টিস্যু সেল। এটা কি করে, এটা হচ্ছে আমাদের টিস্যুর যে এক্সট্রা সেলুলার কম্পোনেন্টস সেগুলো তৈরি করে, প্লাস হচ্ছে মেনটেন করে, ঠিক আছে। এখন দেখো কীরকম আমরা হচ্ছে দুই ধরনের তোমার ফাইব্রোব্লাস্ট পাই অ্যাকর্ডিং টু দ্য স্টেজ অফ অ্যাক্টিভিটিস। একটা হচ্ছে তোমার ফাইব্রোব্লাস্ট যেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ফর্ম, এটা কিন্তু আমাদের ফাইব্রোব্লাস্টটা হচ্ছে অ্যাক্টিভ সেল। আর আরেকটা পাই হচ্ছে ফাইব্রোসাইট, যেটাকে আমরা কোশ্চেন সেল বলি, মানে এটা হচ্ছে ইম্যাচিউর একটা সেল। তাহলে আমরা আমাদের অ্যাকর্ডিং টু দ্য স্টেজ অফ ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে বা অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে দু ধরনের পাচ্ছি, একটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট আর একটা হচ্ছে ফাইব্রোসাইট। তাহলে দেখো যে আমি এখানে যে বর্ণনাটা দিয়েছি সেটা কিন্তু ফাইব্রোব্লাস্টের, যে একটি ফাইব্রোব্লাস্ট হ্যাজ মোর অ্যাবান্ডেন্ট অ্যান্ড ইরেগুলারলি ব্রাঞ্চ সাইটোপ্লাজম, এবং এদের সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এদের একটা ওয়েল ডেভেলপড গলজি অ্যাপারেটাস আছে, এবং এদের নিউক্লিয়াসটা হচ্ছে কীরকম থাকবে, ওভয়েড শেপ। এদের নিউক্লিয়াসটা হচ্ছে লার্জ ওভয়েড শেপ এবং ইউক্রোমাটিক অ্যান্ড প্রমিনেন্ট একটা নিউক্লিওলাস থাকে, বিশাল বড় একটা নিউক্লিওলাস থাকে। আমরা পিকচারে দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের ফাইব্রোব্লাস্টের পিকচার। এখানে দেখো এই যে লম্বা লম্বা হাতের মতো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমিক প্রসেস, ঠিক আছে, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমিক প্রসেস। আর এখানে দেখো নিউক্লিয়াস দেখা যাচ্ছে, নিউক্লিয়াস আমি এখানে আলাদা করে আসলে ছবিতেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যদি দেখো যে নিউক্লিয়াসের ভিতরে বিশাল বড় একটা নিউক্লিওলাস থাকে। হ্যাঁ, আর এদের ডিস্ট্রিবিউশন হচ্ছে লুজ এরিওলার কানেকটিভ টিস্যু অ্যান্ড ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। তাহলে কোথায় কোথায় বেশি পাওয়া যায়, অ্যারিওলার টিস্যুতে বেশি পাওয়া যায়, আর হচ্ছে তোমার ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যুতে বেশি পাওয়া যায়। এদের ফাংশন কি, এদের ফাংশন হচ্ছে সিনথেসিস অফ অল কানেকটিভ টিস্যু ফাইবার্স। আমরা ফাইবার্সটা আমরা আজকে পড়বো না, আমি নেক্সট টুইসডেতে আমার যে ক্লাস আছে সেখানে হচ্ছে আমরা পড়বো কানেকটিভ টিস্যু ফাইবার প্লাস হচ্ছে টাইপস অফ কানেকটিভ টিস্যু। পড়লে আমাদের মোটামুটি কানেকটিভ টিস্যুটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফাংশনের মধ্যে হচ্ছে দেখো ফার্স্ট ফাংশনটাই হচ্ছে সিনথেসিস অফ অল কানেকটিভ টিস্যু ফাইবার্স। আমাদের 3 ধরনের ফাইবার্স আছে, 3 ধরনের ফাইবার্স সবগুলোই হচ্ছে সিনথেসিস করে কে, ফাইব্রোব্লাস্ট। দেন সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ গ্রাউন্ড সাবস্টেন্সেস, সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ গ্রাউন্ড সাবস্টেন্সেস। গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে কি আছে, আমাদের গ্লাইকোজামাইনোগ্লাইকেন্স, প্রোটিওগ্লাইকেন্স। হ্যাঁ, গ্লাইকোজামাইনোগ্লাইকেন্স অ্যান্ড প্রোটিওগ্লাইকেন্স, তারপর কিছু থাকে হচ্ছে তোমার মাল্টি অ্যাডেসিভ গ্লাইকোপ্রোটিন, এগুলো সবগুলোই সিনথেসিস অ্যান্ড সিক্রেশন করছে কে, ফাইব্রোব্লাস্ট। এছাড়া আমাদের ফাইব্রোব্লাস্টের একটা খুব বেসিক একটা ফাংশন আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে উন্ড হিলিং। এটা কিন্তু উন্ড হিলিংয়েও কাজ করে। তারপরে প্রশ্নটা হচ্ছে কিভাবে,
হ্যাঁ কিভাবে, আমার কাছে খুব ভালো লাগে আমার স্টুডেন্টরা যখন কেন কিভাবে এই কোশ্চেনগুলো করে এবং যেটার অ্যান্সারটা খুব সুন্দর করে আমি যখন দিতে পারি আমার কাছে খুব ভালো লাগে। তাহলে দেখো ফাইব্রোব্লাস্ট ইনভলভড ইন উন্ড হিলিং, কিভাবে এদের মধ্যে কি থাকে, একটা মায়োফাইব্রোব্লাস্ট থাকে। হ্যাঁ, ফাইব্রোব্লাস্টের একটা টাইপ হচ্ছে মায়োফাইব্রোব্লাস্ট। এদের কি ধরনের প্রপার্টিজ আছে, এদের কন্ট্রাক্টাইল প্রপার্টিজ আছে। বিকজ কন্ট্রাক্টাইল প্রপার্টিজ থাকা মানেই তোমরা বুঝতে পারবে যে ওখানে একটিন নামের কোনো ব্যাপার আছে, ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। ওরা কি করে দেখো, এই মায়োফাইব্রোব্লাস্টটা যখন কোনো ইনজুরি হয়, যখন কোনো আমাদের ইনজুরি হবে সেই জায়গায় কি হয়ে গেল, একটা টিস্যুটা কি হয়ে যায়, টিস্যুটা কিন্তু ডিসরাপশন হয়ে যায়। হ্যাঁ, টিস্যুটা ইরেগুলার হয়ে যায়, তখন সেখানে কি করে ফাইব্রোব্লাস্ট চলে আসে। ফাইব্রোব্লাস্টের কোন ফাইব্রোব্লাস্টে আসবে, মায়োফাইব্রোব্লাস্ট আসবে। মায়োফাইব্রোব্লাস্ট আসে, এরা কি করবে, এরা কন্ট্রাক্টাইল, তো ওরা হচ্ছে লাফাতে লাফাতে আসবে কারণ একটিন ফিলামেন্ট আছে এখানে। এখানে এসে ওরা কি করবে, সাথে সাথে তারা ফাইবারগুলো রিলিজ শুরু করবে। কারণ আমরা একটু আগে কি পড়ছি, ফাইব্রোব্লাস্টের ফাংশন হচ্ছে সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ অল দ্য কানেক্টিভ টিস্যু ফাইবার্স। এই ফাইবার্সগুলো তখন কি করবে, আমাদের উন্ড হিলিংয়ে হেল্প করবে। এবং কি একটা ছেড়ে যাবে, যদি তোমার উন্ডটা অনেক বেশি ডিপ হয় তাহলে কিন্তু একটা স্কার টিস্যু থেকে যাবে, একটা স্কার টিস্যু থেকে যাবে, তখনই কিন্তু বুঝতে পারবা যে সেখানে একটা ইনজুরি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসো এডিপোস টিস্যু। দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকস। এডিপোস টিস্যু আমাদের শর্ট নোট হিসেবে আসে, ফাইব্রোব্লাস্টও কিন্তু শর্ট নোট হিসেবে আসে। এখানে যেসব আমাদের সেলগুলো খুব ইম্পর্টেন্ট তার মধ্যে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট, দেন হচ্ছে এডিপোস টিস্যু। এডিপোস টিস্যু হচ্ছে আমরা দু ধরনের পাই, একটা হচ্ছে হোয়াইট এডিপোস টিস্যু, আরেকটা হচ্ছে তোমার ব্রাউন এডিপোস টিস্যু। হোয়াইট এডিপোস টিস্যু অ্যান্ড ব্রাউন এডিপোস টিস্যু। সরি, আমি আগের ইয়ারটাতে একটু যাই। এটা হচ্ছে কালারটা হোয়াইট কেন, হ্যাঁ, এটা হচ্ছে যে সেল, এটা হচ্ছে শুধুমাত্র ফ্যাট সেলগুলো দিয়ে তৈরি। ফ্যাট সেলের কিন্তু কোনো কালার হয় না, ফ্যাট সেলগুলোর কিন্তু কোনো কালার হবে না, জাস্ট একটা ইয়েলোইশ হোয়াইটিশ ইয়েলো বলবো, হোয়াইটিশ ইয়েলো কালারের ফ্যাট থাকে আমাদের হোয়াইট এডিপোস টিস্যুর সাইটোপ্লাজমে, ঠিক আছে, হোয়াইট এডিপোস টিস্যুর সাইটোপ্লাজমে থাকে। আর ব্রাউন হচ্ছে কি, এরপরেরটা হচ্ছে ব্রাউন এডিপোস টিস্যু। এখানে তোমার সেল তো অবশ্যই থাকবে, তার সাথে হচ্ছে মাল্টিপল লিপিড ড্রপলেট থাকে, এবং এদের মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, দ্যাটস ওয়াই এদের কালারটা ডার্কার হয়, সেই জন্য আমরা নাম দিয়েছি ব্রাউন এডিপোস টিস্যু, ঠিক আছে। তাহলে হোয়াইট এডিপোস টিস্যুতে শুধুমাত্র ফ্যাট থাকে, যেহেতু ইয়েলো হোয়াইটিশ কালারের একটা ফ্যাট ড্রপলেট থাকে, দ্যাটস ওয়াই আমরা ওটাকে বলতেছি হোয়াইট কালার, কারণ এটা স্টেইনিংয়ে কোনো কালার নেয় না। আর ব্রাউনটা হচ্ছে দেখবা যে একটু কালারফুল থাকে, কেন, কারণ এখানে হচ্ছে তোমার সেল তো অবশ্যই থাকে এবং প্রচুর পরিমাণে লিপিড ড্রপলেট থাকে এবং প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকার কারণেই কিন্তু এটা ডার্কার অ্যাপিয়ারেন্স হয়। এখন আসো হোয়াইট এডিপোস টিস্যু। আমাদের কিন্তু অনেক সময় হোয়াইট এডিপোস টিস্যুটা মনে করো যে এডিপোস টিস্যু শর্ট নোট হিসেবে আসে, অনেক সময় হোয়াইট এডিপোস টিস্যুটা শর্ট নোট হিসেবে আসে। সো এটাকে আমরা বলি হচ্ছে কি ইউনিলোকিউলার। কেন ইউনিলোকিউলার, কারণ এখানে কি থাকে, একটা ট্রাইগ্লিসারাইড থাকে, জাস্ট একটা সিঙ্গেল লার্জ ড্রপলেট হিসেবে স্টোর হয়ে থাকে। হ্যাঁ, এটা ওখানে আমরা যে একটা বিশাল বড় দেখবা যে একটা ফ্যাট ড্রপলেট আছে, আমি পিকচারে তোমাদেরকে দেখাবো, সেই পুরো ফ্যাটটাই হচ্ছে কোন ফ্যাট, ট্রাইগ্লিসারাইড। সো দ্য সেল আর সামটাইমস সেড টু হ্যাভ আ সিগনেট রিং অ্যাপিয়ারেন্স। সিগনেট মানে কি, আমাদের যে আমরা আংটিগুলো করি, দেখো না, মাঝখানে কি থাকে, একটা স্টোন থাকে আর চারিদিকে রাউন্ড থাকে, তাই না, এটা কিন্তু ঠিক একটা আংটির মতোই অ্যাপিয়ারেন্স দেয়। Because with the lipid droplet displacing the flattening the nucleus against the cell membrane, কারণটা কি, ওই ট্রাইগ্লিসারাইডটা তো একটা স্টোরড হয়ে থাকে সিঙ্গেল লার্জ ড্রপলেট হিসেবে, সেটা কি করে আস্তে আস্তে তো সাইজে অনেক বড় হয়ে যায়, তখন সে নিউক্লিয়াসকে চাপতে একদম সেল মেমব্রেনের কাছে নিয়ে আসে, তখন কি মনে হয়, একটা সিগনেট রিং অ্যাপিয়ারেন্স দেয়। এটা হচ্ছে আমরা আন্ডার স্লাইড আমরা এরকম দেখবো। হ্যাঁ, এটা যে এরকম বড় বড় ভ্যাকিউল দেখতে পাবে, এটা কিন্তু আন্ডার স্লাইড, ঠিক আছে। আচ্ছা, আর এটা দেখো, দিস ইজ দ্য পিকচার অফ ইউনিলোকিউলার এডিপোসাইট। আমি এটা অনেক বড় করে দিয়েছি বিকজ এটা আমাদের অনেক স্টুডেন্টকে আমরা ধরি। এখানে যে ইয়েলোইশ হোয়াইট একটা কালারের দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই ট্রাইগ্লিসারাইড। দেখো এই নিউক্লিয়াসটাকে ও চাপতে কোথায় নিয়ে গেছে,
একদম সেল মেমব্রেনের কাছে। আর এখানে ছোট 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 কিছু আমরা লিপিড ড্রপলেট দেখতে পাচ্ছি। দ্যাট নট আওয়ার কনসার্ন, ঠিক আছে, দ্যাটস নট আওয়ার কনসার্ন। আওয়ার কনসার্ন ইজ দ্যাট, এটা হচ্ছে আমাদের কনসার্ন। এ এত সাইজে বড় হয়ে গেছে যে ও হচ্ছে ওকে ঠেলতে ঠেলতে ওখানে নিয়ে যায়। ও খুব শক্তি দেখাচ্ছে যে হ্যাঁ এখন একটা স্পেস আমার লাগবে, এই জায়গা আমার লাগবে, সো তুমি আস্তে আস্তে এখান থেকে আমার জায়গাটা ছেড়ে দাও, সরে যাও। তখন এটা একটা রিং এর মতো অ্যাপিয়ারেন্স দেয়, এটার নাম হচ্ছে সিগনেট রিং অ্যাপিয়ারেন্স। কোথায় থাকে? আমাদের ফুল বডিতেই তো আসলে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আমাদের ফ্যাট, যে ফ্যাটটা থাকে সেটাই কিন্তু ইউনিলোকুলার ফ্যাট। যেমন ধরো সাবকিউটেনিয়াস ফ্যাট মানে আন্ডার জাস্ট বিনিথ দ্য স্কিন, স্কিনের নিচেই থাকে, এক্সেপ্ট আইলিড, পেনিস, স্ক্রোটাম অ্যান্ড অরিকল অফ দ্য ইয়ার, অরিকল অফ দ্য ইয়ার এক্সেপ্ট লোবিউল। আমি কিন্তু আবার লোবিউলটা বলে দিয়েছি, কিন্তু এক্সেপ্ট লোবিউল। তাহলে কিন্তু পুরা বলবা হ্যাঁ কোথায়, অরিকলের পুরোটা জুড়েই থাকে ফ্যাট? হ্যাঁ স্যার পুরোটা জুড়েই থাকে। নো, অরিকল অফ দ্য ইয়ার এক্সেপ্ট লোবিউল। আচ্ছা, তারপরে কোথায় থাকে? ইন্ট্রা অ্যাবডোমিনাল ফ্যাট। ইন্ট্রা অ্যাবডোমিনাল, আমাদের পুরো অ্যাবডোমিনে কি থাকে? ফ্যাট থাকে না? ইন্ট্রা অ্যাবডোমিনাল ফ্যাট। তারপর হচ্ছে কোথায় থাকে? আদার্স কিছু জায়গা বলেছি, যেমন হচ্ছে তোমার মনে করো এক্সিলা, তারপর হচ্ছে তোমার ইস্টিওরেক্টাল ফোসা, প্যাডস অফ ফ্যাট ইন পাম অ্যান্ড সোল, হ্যাঁ প্যাডস অফ ফ্যাট ইন পাম অ্যান্ড সোল, এইসব জায়গায় থাকে। এছাড়াও তোমার আরও কোথায় কোথায় থাকে? যে উইদিন দ্য অরবিট অফ দ্য আই, হ্যাঁ উইদিন দ্য অরবিট অফ দ্য আই। আচ্ছা, আর যখন আস্তে আস্তে কি হয়, যখন মানুষের বয়স বাড়তে থাকে, এবং মেল ফিমেলেরও কিন্তু একটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন আছে। মেলের যেভাবে ফ্যাট ডিসপোজিশন হয়, ফিমেলের কিন্তু সেভাবে ফ্যাটটা ডিসপোজিশন হয় না, কিছুটা পার্থক্য থাকে, কিছুটা পার্থক্য থাকে। আমাদের কিন্তু সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি কি জায়গায় পড়লাম? সাবকিউটেনিয়াস, তোমরা সব জায়গায় বলবা। এটা কিন্তু এভাবে আসে যে আমরা কি সব জায়গায় পাচ্ছি? সব জায়গায় পাচ্ছি না। স্কিনের নিচে তো অবশ্যই ফ্যাট আছে, স্কিনের নিচে তো অবশ্যই ফ্যাট আছে। এছাড়া আমরা কোথায় কোথায় পাবো না? আইলিডে পাবো না, পেনিসে পাবো না, স্ক্রুটামে পাবো না, অরিকল অফ দ্য ইয়ার এক্সেপ্ট ফর দ্য লবিউল, এক্সেপ্ট ফর দ্য লবিউল। তারপর হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল ফ্যাট। এছাড়া এক্সিলা, ইস্টিওরেক্টাল ফোসা, প্যাড অফ ফ্যাট ইন দ্য পাম অ্যান্ড সোল। ইস্টিওরেক্টাল ফোসার যে এখানে যে প্যাড অফ ফ্যাট থাকে, ইস্টিওরেক্টাল ফোসাতে যে প্যাড অফ ফ্যাট থাকে, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে যখন তোমার গ্রস পরীক্ষা দিবে, তখন কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে যে ইস্টিওরেক্টাল ফোসাতে যে প্যাড অফ ফ্যাট থাকে সেটার ফাংশন কি। এটা কিন্তু কুশন হিসেবে কাজ করে, হ্যাঁ কুশন হিসেবে কাজ করে। নাহলে কি হতো, আমরা ওই জায়গায় যখন আমরা বসতাম আস্তে 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 কিন্তু বোনসগুলো ক্ষয় হয়ে যেত। আমাদের যে কোনো জায়গার ফ্যাটই কিন্তু আমাদের কুশন হিসেবে কাজ করে, কুশন হিসেবে কাজ করে। আচ্ছা, এটার ফাংশন কি? খুব সহজ, ইট অ্যাক্টস এজ এ লং টার্ম এনার্জি স্টোরেজ। ট্রাইগ্লিসারাইড যেহেতু সে স্টোর করে, তাহলে এটা কি করে? আমাদেরকে লং টার্ম এনার্জি দেয়, হ্যাঁ লং টার্ম ধরে একটা এনার্জি দিবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ব্রাউন ইডিপোস টিস্যু। ব্রাউন ইডিপোস টিস্যু হচ্ছে, দেখো যখন একটা বাচ্চা জন্ম নেয়, নিউ বর্ন বেবি, তার 2 থেকে 5% বডি ওয়েট কিন্তু থাকে ব্রাউন ইডিপোস টিস্যু, তাই না? একটা বাচ্চাকে কোলে নিলে কীরকম লাগে? নরম নরম লাগে। তার কিন্তু বডিতে ম্যাক্সিমামই থাকবে হচ্ছে ব্রাউন ইডিপোস টিস্যু, হ্যাঁ 2 to 5% অফ দ্য নিউ বর্ন ওয়েট। কোথায় কোথায় থাকে? লোকেটেড মেইনলি ব্যাকে থাকে, নেক অ্যান্ড শোল্ডার্স, ব্যাক, নেক অ্যান্ড শোল্ডার্স, বাট ইট ইজ গ্রেটলি রিডিউসড ডিউরিং চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স। এটার মানে হচ্ছে কি, প্রথমে তাদের ব্যাকে বেশি থাকবে, নেকে থাকবে, শোল্ডারে থাকবে, কিন্তু আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হবে এবং সে যখন তার অ্যাডোলেসেন্স পিরিয়ডে যাবে, তখন কিন্তু ব্রাউন ফ্যাট আস্তে আস্তে কমে আসবে, হ্যাঁ ব্রাউন ফ্যাট কমে আসবে। কোথায় কোথায় থাকবে? তারপর আমরা কিছু কিছু জায়গায় ব্রাউন ফ্যাট পাবো। কোন কোন জায়গায়? একটা হচ্ছে কিডনি, একটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডস, অ্যাওর্টা অ্যান্ড মিডিয়াস্টিনাম। কিডনি, অ্যাড্রেনাল গ্ল্যান্ডস, অ্যাওর্টা অ্যান্ড মিডিয়াস্টিনাম, এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা ব্রাউন ফ্যাটগুলো পাবো। ঠিক আছে? আমরা যখন দেখো এরকম এরকম জায়গায় আমাদের ব্রাউন ফ্যাটগুলো, যেগুলো কিন্তু খুব সহজেই ইনজুরি হওয়ার চান্স থাকে। একটা নিউবর্ন বেবি, তার সব কিছুই কিন্তু আন্ডার ডেভেলপড, তার বোনস বলো যেটাই বলো, সে কিন্তু খুবই ফ্র্যাজাইল থাকে। তখন দেখো দেখো ব্যাকটা কিন্তু ব্যথা পাওয়ার জন্য খুব ভালো একটা জায়গা কিন্তু, কারণ বাচ্চাকে তুমি উঠাবা, কোলে নিবা, বাচ্চাকে আবার শোয়াবা, তখন কিন্তু আমরা ব্যাক এভাবে ধরেই কিন্তু আমরা উপরে উঠাই। তাহলে দেখো ব্যাকে, তারপরে ধরো নেকটা কিন্তু খুব, এটা কিন্তু খুব একটা মানে ব্যথা পাওয়ার একটা পুরো মোক্ষম একটা জায়গা, তাই না?
তারপর দেখো শোল্ডার্স, এইসব জায়গায় কিন্তু আল্লাহ পাক কি করছে দেখো, আমাদের বাই নেচার আমাদের ব্রাউন এডিপোস টিস্যুটা থাকে, দেখছো ব্রাউন এডিপোস টিস্যু থাকে, এটা কিন্তু আমাদেরকে ব্যথা পাওয়া থেকে কিন্তু অনেক রক্ষা করে। সো আল্লাহ পাক এত সুন্দর করে আমাদেরকে তৈরি করছে, আমরা আমাদের প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা মানে একটা সুনিপুণ একটা হাতের ছোঁয়া, মানে সুনিপুণ একটা ছোঁয়া পাই যে আমাদেরকে কিভাবে আসলে সৃষ্টি করছে। আমরা যদি জিনিসগুলো চিন্তা করি তাহলে কিন্তু দেখবো আমরা বুঝতে পারবো যে আসলে সে কতটুকুন রাহমানুর রাহিম, আমাদের উপর কতটুকুন রহমতের ছায়া সে বজায় রাখছে, তাই না? আর আস্তে আস্তে যখন অ্যাডোলেসেন্স চাইল্ডহুড পিরিয়ড থেকে যখন চাইল্ডহুড মানে বাচ্চাটা একটু বড় হলো, আস্তে আস্তে যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে যায় তখন কিন্তু সে বুঝতে পারে, হ্যাঁ ব্যথা পেলে বা আমি এই জায়গাটায় পড়ে গেলে ব্যথা পাবো বা এটা থেকে আমি ব্যথা পেতে পারি, বাচ্চাগুলো কিন্তু তখন বুঝতে পারে। আর অ্যাডাল্টসের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু ব্রাউন এডিপোস টিস্যু থাকে, কোথায়? একটা হচ্ছে কিডনি, সেকেন্ড হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাওর্টা অ্যান্ড মিডিস্টেনাম। আচ্ছা এখন দেখো কালার, তারপরে তোমাদের খুব কমন একটা প্রশ্ন, ম্যাডাম কেন ব্রাউন, কেন ব্রাউন, কি আছে ব্রাউন? হ্যাঁ শুধু মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি আছে? সাইটোক্রোম পিগমেন্ট থাকে কিন্তু, হ্যাঁ সাইটোক্রোম পিগমেন্ট থাকে, সেই জন্য কিন্তু এটা ব্রাউন কালার দেখা যায়। দ্য কালার অফ দ্য ব্রাউন এডিপোস টিস্যু অর ব্রাউন ফ্যাট ইজ ডিউ টু বোথ দ্য ভেরি অ্যাবান্ডেন্ট মাইটোকন্ড্রিয়া scattered among the lipid droplets of fat cell and the mitochondria containing cytochrome pigments and large number of blood capillaries in the tissues. এখানে প্রচুর পরিমাণে যেমন মাইটোকন্ড্রিয়া থাকে এবং প্রচুর পরিমাণে ব্লাড ক্যাপিলারিজ থাকে, এই দুটো কারণেই কিন্তু আমাদের কালারটা ব্রাউন আসে। হ্যাঁ, এডিপোসাইট অফ ব্রাউন ফ্যাট কন্টেইন মেনি স্মল লিপিড ইনক্লুশনস অ্যান্ড দে আর ফর কল্ড মাল্টিলোকিউলার। যেহেতু অনেকগুলো লিপিড ইনক্লুশনস এরকম ডপলেট দেখতে পাবা, সেই জন্য এটার নাম হয়ে গেছে মাল্টিলোকিউলার। আমরা এখনই পিকচারে দেখব, দিস ইজ দ্য মাল্টিলোকিউলার এডিপোসাইট। হ্যাঁ মাল্টিলোকিউলার এডিপোসাইট, দেখো প্রত্যেকটা ছোট 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 কত লিপিড ড্রপলেট, তাই না? দেখছো কত লিপিড ড্রপলেট, তাহলে এরকম দেখা যাবে হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপ। আমি জানি না তোমরা বুঝতে পারতেছো কি না, কানেক্টিভ টিস্যুটা কিন্তু একটু বড়, আমি চাই না সব কিছু একসাথে পড়ে ক্লাসটাকে খুব ক্লামজি করে ফেলতে, আমি চাই তোমরা একটা লাইন হলেও শিখো, একটু হলেও পড়ো, বিকজ হিস্টোলজিটা আসলে খুব কম মানুষই পড়তে চায়, হ্যাঁ খুব কম মানুষই পড়তে চায়। সো ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে যেন আমার সাথে হলেও তোমরা কিছু কিছু লাইন পড়ো। সো ব্রাউন এডিপোসাইটের মেইন ফাংশন হচ্ছে কি, প্রডিউস হিট বাই নন শিভারিং থার্মোজেনেসিস। কেন? কারণ যখন আমাদের শরীরে হিট প্রডিউস হবে আমরা কিন্তু কাঁপতে থাকি, তাই না? যখন আমাদের বডিতে হিট বেড়ে যায় তখন কিন্তু আমরা কাঁপতে থাকি, শিভারিং হতে থাকে। নন শিভারিং মানে কি? কাঁপাকাঁপি করা। সো বাই নন শিভারিং থার্মোজেনেসিস সে কিন্তু ঠিকই প্রডিউস করতেছে, হিট প্রডিউস করতেছে, কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবা না। আচ্ছা এটা আমি একটা পিকচার দেখিয়েছি, দেখো এটা হচ্ছে আমাদের প্রথমে থাকে মেসেনকাইমাল সেল। আমি কিন্তু আগে মেসেনকাইমাল সেলের সংজ্ঞাটা দিয়ে দিছি। এই মেসেনকাইমাল সেল এমন একটা ম্যাজিক একটা সেল, এটা কিন্তু যে কোনো সেলে রূপান্তরিত হতে পারে, যে কোনো সেলে রূপান্তরিত হতে পারে। সো মেসেনকাইমাল সেলটাকে দেখো ডিফারেন্সিয়েটেড হয়ে দুটো, একটা হয়েছে ফাইব্রোব্লাস্ট আর একটা হচ্ছে প্রি এডিপোসাইট, মানে এডিপোসাইট হওয়ার আগের যে অবস্থাটা সেটা। এই প্রি এডিপোসাইটটা ডিফারেন্সিয়েটিং হয়ে তৈরি করেছে কি এডিপোসাইট, ডিফারেন্সিয়েটিং এডিপোসাইট, মানে এখনো কিন্তু পুরোপুরি ডিফারেন্সিয়েটেড হয়নি। তারপর সে কি হয়ে গেল, ডিফারেন্সিয়েটেড হয়ে একটা তৈরি করলে হচ্ছে মাল্টিলোকিউলার এডিপোসাইট, আর একটা হচ্ছে ইউনিলোকিউলার এডিপোসাইট। ঠিক আছে, তাহলে আমি আশা করছি আমার স্টুডেন্টরা পারবে যে ইউনিলোকিউলার এডিপোসাইটকে কেন আমরা সিগনেট রিং অ্যাপিয়ারেন্স বলছি। ঠিক আছে, কেন ব্রাউনটা, কেন কালারটা ব্রাউন হলো, হোয়াইটটা কেন আমরা হোয়াইট বলছি, এদের ফাংশন কি, এরা কোথায় কোথায় থাকে। ব্রাউন এডিপোস টিস্যু বললে পারবে না, ব্রাউন এডিপোস টিস্যু কোথায় কোথায় থাকে যদি বলো নিউবর্নের ক্ষেত্রে কি বলবা, ব্যাক, নেক অ্যান্ড শোল্ডার্স। আর অ্যাডাল্টের ক্ষেত্রে তো আমি বলেই দিয়েছি, স্পেশালি অ্যারাউন্ড দ্য কিডনি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাওর্টা অ্যান্ড মিডিয়াস্টিনাম। ঠিক আছে, আচ্ছা ম্যাক্রোফেজ, এরপরে চলে যাবো আমি ম্যাক্রোফেজ। আমার মনে হয় ম্যাক্রোফেজটা এটা তোমরা খুব ভালো বুঝছো। ম্যাক্রোফেজ বিশেষ করে যারা পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা দিবে তারা তো অনেক ক্লিয়ার কনসেপ্ট ম্যাক্রোফেজ সম্পর্কে। এটা কিন্তু আমাদের কানেক্টিভ টিস্যু। হ্যাঁ, আমাদের পুরো বডিতে কোন টিস্যুটা সবচেয়ে বেশি থাকে? কানেক্টিভ টিস্যু। আমাদের যাই ধরবা, যেখানে হাত দিবা সেখানে কানেক্টিভ টিস্যু। ঠিক আছে, ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ হচ্ছে হাইলি ডেভেলপড phagocytic ability and specialize in turnover of protein fibers and removal of dead cell, tissue debris and other particulate material being especially abundant at the site of inflammation. আসলে আমাদের কি হয় বলতো,
যখন আমরা ম্যাক্রোফেজ বলি, ম্যাক্রোফেজ বললেই কিন্তু আমাদের কোন কোন জিনিসটা চোখে বেশি ভাসে? ফেগোসাইটিক এবিলিটি, তাই না? ফেগোসাইটিক সেল, ফেগোসাইটিক অ্যাক্টিভিটি। আমাদের কিন্তু ফেগোসাইটোসিসের সাথে ম্যাক্রোফেজ বলার সাথে সাথে আমাদের মনে হয় এটার ফাংশন ফেগোসাইটোসিস করা, তাই না? তাহলে ম্যাক্রোফেজ হ্যাভ হাইলি ডেভেলপড ফেগোসাইটিক এবিলিটি, এবং এরা প্রোটিন ফাইবারটাকে টার্ন ওভারে কিন্তু খুব হেল্প করে, বুঝছো? তারপরে হচ্ছে তোমার রিমুভাল অফ ডেড সেল, টিস্যু ডেব্রিজ, এছাড়া আদার যে ম্যাটেরিয়ালগুলো থাকে এগুলোকে সরাতেও কিন্তু হেল্প করে। কারণ এগুলো কোথায় পাওয়া যায়? ইনফ্লামেশন প্রথমে কি হয়, টিস্যুটা যখন একটা উন্ড হয় আমাদের শরীরে, তখন তার রিপেয়ারিংয়ের ফার্স্ট স্টেপটা কি? ইনফ্লামেশন হবে না? বিভিন্ন ধরনের যে তোমার ইনফ্লামেটরি প্রোডাক্টগুলো এখানে এসে জমা হতে থাকে, তাই না? আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজের ছবি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজের একটা পিকচার। এই টিপিক্যাল ম্যাক্রোফেজটা 10 to 30 মাইক্রোমিটার ইন ডায়ামিটার হয়। তোমরা যদি বলো ম্যাডাম আমাদের তো ডায়ামিটারগুলো বেশি মনে না থাকলে কোনো অসুবিধা নাই, নো নিড টু মেমোরাইজ, ওকে? তাহলে টিপিক্যাল ম্যাক্রোফেজ হচ্ছে 10 to 30 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, হ্যাজ অ্যান এক্সেন্ট্রিক্যালি লোকেটেড ওভাল অর কিডনি শেপড নিউক্লিয়াস। এটা কি এক্সেন্ট্রিক্যালি কখন বলবো? যখন এটা সেন্টারে থাকবে না, একটা সাইডে চলে যাবে, সেইটাকে আমরা বলি এক্সেন্ট্রিক্যালি লোকেটেড। তাহলে দেখো আমি এখানে যেটা শেপটা দেখিয়েছি, আমার শেপটা দেখাচ্ছে হচ্ছে কিডনি শেপ অথবা বিন শেপ। এটা কিন্তু ওভালও হতে পারে, হ্যাঁ ওভালও হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিডনি শেপ অথবা বিন শেপ নিউক্লিয়াস পাই। They generally have well-developed Golgi complexes and many lysosome. ম্যাক্রোফেজে কিন্তু প্রচুর পরিমাণে লাইসোজোম থাকে, সেই জন্য কিন্তু এটা ফেগোসাইটিক অ্যাক্টিভিটিসটা অনেক বেশি, ঠিক আছে? তাহলে কি থাকবে? ওদের গলজি অ্যাপারেটাসটা অনেক ওয়েল ডেভেলপড থাকবে এবং প্রচুর পরিমাণে লাইসোজোম পাবো আমরা। আচ্ছা, এই স্লাইডটা দেওয়ার আগে আমি একটু কিছু কথা বলে নিই ম্যাক্রোফেজ সম্পর্কে। ম্যাক্রোফেজ কোথা থেকে আসবে? এরা কিন্তু আসে হচ্ছে আমাদের বোন ম্যারো প্রিকারসার সেল থেকে। এগুলো কি করে? বোন ম্যারো প্রিকারসার সেলগুলো নিজেকে অনেক ভাঙে, মানে তোমার ডিভাইড করে তৈরি করে হচ্ছে মোনোসাইট। এই মোনোসাইটটা কিন্তু আমাদের ব্লাডে সার্কুলেট করতে পারে, হ্যাঁ। বোন ম্যারো প্রিকারসার সেল মানে বোন ম্যারো থেকে সেলটা এসে তোমার নিজেকে ডিভাইড করে তৈরি করে হচ্ছে মোনোসাইট। এই মোনোসাইটটা কিন্তু ব্লাডে সার্কুলেট করে সে তোমার কি করে? কানেক্টিভ টিস্যুতে আসে, মানে কানেক্টিভ টিস্যুর যে তোমার ভ্যাসেলস থাকে, সেই ভ্যাসেলের ওয়ালকে পায়ার্স করে সে কানেক্টিভ টিস্যুতে চলে আসে। কানেক্টিভ টিস্যুতে এসে সে নিজেকে ফার্দার ম্যাচিউর করে, ফার্দার সে ডিফারেন্সিয়েটেড হয়, ফার্দার ম্যাচুরেশন হয়ে তারপরে কি করে? তারপর সে ম্যাক্রোফেজের যে ফেগোসাইটিক অ্যাক্টিভিটিস সেটা সে অ্যাচিভ করে, ঠিক আছে? তখন গিয়ে সেটা সে অ্যাচিভ করে। আমরা বেসিক্যালি কোথায় পাবো ম্যাক্রোফেজগুলো? এটা যখন একটা টিস্যু ড্যামেজ হওয়ার পরে কি হয়? যখন এই টিস্যুটা রিপেয়ার হতে থাকে, আমি আগেই বললাম যে রিপেয়ার হওয়ার ফার্স্ট স্টেজটা হচ্ছে ইনফ্লামেশন। তাহলে যখন ইনফ্লামেশন হবে তখনই তুমি এই সেলগুলোকে পাবা। তাহলে এখন চলে যাই হচ্ছে নেক্সট স্লাইডে, যেটা হচ্ছে মনোসাইট ডিরাইভড সেল। এগুলো হচ্ছে মনোসাইট ডিরাইভড সেল, যেটার একটা নাম হচ্ছে কি? মনোনিউক্লিয়ার ফেগোসাইট সিস্টেম। এটাকে আমরা শর্ট হিসেবে বলি এমপিএস, মনোনিউক্লিয়ার ফেগোসাইট সিস্টেম, ঠিক আছে? তাহলে দেখো মনোসাইট কোথায় থাকে? মেজর লোকেশনটা হচ্ছে ব্লাডে। এটার মেইন ফাংশন কি? এটা হচ্ছে ম্যাক্রোফেজের প্রিকারসর হিসেবে কাজ করে। একটু আগে আমি তোমাদেরকে বললাম যেটা, সেটাই। এই ছকটা আমি হুবাহু জ্যানকুরা থেকে তুলে দিয়েছি, যদি কারো পরবর্তীতে পড়তে ইচ্ছা করে বা দেখতে ইচ্ছা করে জ্যানকুরাতে চলে যাবা, জ্যানকুরা থেকে নেওয়া। তারপর ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ কোথায় পাবো? আমরা কানেক্টিভ টিস্যুতে পাবো, লাংসে পাবো, বোন ম্যারোতে পাবো। এরা কি তৈরি করে? এরা হচ্ছে বিভিন্ন যে তোমার কেমোটেকটিক ফ্যাক্টর, সাইটোকাইন, বিভিন্ন ধরনের যে ইনফ্লামেটরি যে মলিকিউলস, ডিফেন্সিভ যে মলিকিউলস, সেগুলো রিলিজ করে। এছাড়া কিন্তু এরা অ্যান্টিজেন প্রেজেন্ট করে, অ্যান্টিজেন প্রসেসিং অ্যান্ড অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ম্যাক্রোফেজ কিন্তু। কাফার সেল কোথায় পাওয়া যায়? কাফার সেল পাবো হচ্ছে লিভারের কোথায়? পেরিসাইনোসয়েডাল স্পেসে পাবো কাফার সেল। এদের ফাংশন, ম্যাক্রোফেজের ফাংশন সেম। তারপরে আসো মাইক্রোগ্লিয়াল সেল কোথায় পাবা? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাবা মাইক্রোগ্লিয়াল সেল। এদের ফাংশন, ম্যাক্রোফেজের ফাংশন সেম। ল্যাঙ্গারহ্যান্স সেল কোথায় পাই? ইপিডার্মিস অফ দ্য স্কিনে পাই, তাই না? ল্যাঙ্গারহ্যান্স সেল পাই। এরা অ্যান্টিজেন প্রসেসিং অ্যান্ড প্রেজেন্ট করবে।
ডেনড্রাইটিং সেল কোথায় পাচ্ছি? ডেনড্রাইটিং সেল পাচ্ছি কিন্তু আমরা স্প্লিনে পাচ্ছি ডেনড্রাইটিং সেল, কিছু আমরা স্কিনেও পাওয়া যায় ডেনড্রাইটিং সেল, তাছাড়া লিম্ফ নোডেও আমরা পাই। এটার ফাংশন হচ্ছে অ্যান্টিজেন প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টিং সেল। অস্টিওক্লাস্ট পাই হচ্ছে আমরা বোন সেল। লোকালাইজড ডাইজেশন অফ বোন ম্যাট্রিক্স, বোন রিসপশনে হেল্প করে অস্টিওক্লাস্ট। মাল্টিনিউক্লিয়ার জায়ান্ট সেল এটা পাই হচ্ছে আমাদের কানেক্টিভ টিস্যুতে আন্ডার ভেরিয়াস প্যাথোলজিক্যাল কন্ডিশনস, যেমন এটার ফাংশন হচ্ছে সেগ্রিগেশন অ্যান্ড ডাইজেশন অফ ফরেন বডিজ। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে এগুলো, হ্যাঁ এগুলো এই যে মনোসাইট, ম্যাক্রোফেজ, কাফার সেল, মাইক্রোগ্লিয়াল সেল, ল্যাঙ্গারহ্যান্স সেল, ডেনড্রাইটিং সেল, অস্টিওক্লাস্ট, এগুলো তো আমরা মানে হর হামেশাই কিন্তু পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপরের স্লাইডে যাচ্ছি। এর পরের স্লাইডটা হচ্ছে মাস্ট সেল। হ্যাঁ, মাস্ট সেলগুলো কীরকম থাকে? এরা ওভাল শেপও হতে পারে, ইরেগুলারলি শেপও হতে পারে, এবং এদের ডায়ামিটারটা থাকবে হচ্ছে 7 to 20 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, 7 to 20 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, এবং এদের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাজোফিলিক সিক্রেটরি গ্রেনিউলস থাকে। অনেক সময় এত বেশি থাকে যে তোমার সেন্টারে যে নিউক্লিয়াস থাকে সেটাকেও কিন্তু দেখা যায় না, ঠিক আছে? এই গ্রেনিউলসগুলো হচ্ছে ইলেকট্রন ডেন্স অ্যান্ড ভেরিয়েবল সাইজেস। এখন ইলেকট্রন ডেন্স এটা কিন্তু তুমি নর্মাল যে আমাদের আন্ডার মাইক্রোস্কোপ সেটার নিচে কিন্তু দেখা যাবে না, এটা আমাদেরকে দেখতে হবে স্পেশালাইজ যে মাইক্রোস্কোপ, যেমন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে তোমাদের দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ইলেকট্রন ডেন্স এরিয়া, প্রচুর পরিমাণে ইলেকট্রন এখানে আছে, সেই জন্য কালারটা কিন্তু অনেক ডার্কার হয়, ঠিক আছে? কালারটা অনেক ডার্কার হয়। তাহলে দেখো মাস্ট সেল আর ওভাল অর ইরেগুলারলি শেপ সেল between 7 to 20 micrometer in diameter এবং প্রচুর পরিমাণে filled with basophilic secretory granules, and these the granules are electron dense of variable sizes ranging from 0.3 to 2 micrometer in diameter. This is the picture of mast cell. Because of high content of acidic radicals in their sulfated glycosaminoglycans, mast cell granules display metachromasia, which means they can change the color of some basic dyes from blue to purple or red. হ্যাঁ, এরা কিন্তু মেটাক্রোমাশিয়া শো করে, এটা কিন্তু ওদের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স। মাস্ট সেল দেখো, দিস ইজ দ্য মাস্ট সেল, এবং প্রচুর পরিমাণে মেটাক্রোমাটিক গ্রেনিউলস। এখন বলো কেন গ্রেনিউলস মেটাক্রোমাটিক গ্রেনিউলসটা কেন? কারণ ওরা কিছু বেসিক ডাইস থাকে, সেটার কালারটাকে তারা চেঞ্জ করতে পারে। যখন একটা সাবস্টেন্স কোনো ডাইজের কালারটাকে চেঞ্জ করতে পারে, সেই ক্যারেক্টারটাকে আমরা বলবো যে মেটাক্রোমাশিয়া। এটা কিন্তু আসে তোমাদের ফর বোথ গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, সবখানে আসবে। কোন সেলটা মেটাক্রোমাশিয়া শো করে? কোন সেলটা? মাস্ট সেল, অথবা মাস্ট সেলের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বলো, এভাবেও আসে। এখন হচ্ছে আমরা মাস্ট সেলটা কখন পাবো? সেম মাস্ট সেলটা আমরা কোথায় পাবো? যখন আমাদের টিস্যু ইনফ্লামেশন হবে, আমরা তখন মাস্ট সেল পাবো। মাস্ট সেল থেকে বিভিন্ন ধরনের তোমার সিক্রেটরি গ্রেনিউলস রিলিজড হবে। কি? এর মধ্যে একটা হচ্ছে হেপারিন, যেটা আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, হিস্টামিন, যেটা ভাস্কুলার পারমিয়েবিলিটি বাড়ায়, সেরিন প্রোটিয়েজেস, ঠিক আছে? সেরিন প্রোটিয়েজেস যেটা হচ্ছে একটা ইনফ্লামেশনের একটা মেডিয়েটরস হিসেবে কাজ করে, সেরিন প্রোটিয়েজেস। তাহলে কি বের হচ্ছে? হেপারিন, হিস্টামিন, সেরিন প্রোটিয়েজেস, দেন হচ্ছে ইউসোনোফিল অ্যান্ড নিউট্রোফিল কেমোটেকটিক ফ্যাক্টরস। এছাড়া রিলিজ হয় হচ্ছে তোমার সাইটোকাইন, এছাড়া রিলিজ হবে ফসফোলিপিড প্রিকারসর। এরা সবই কাজ কোথায়? সবগুলোর কাজই হচ্ছে ইনফ্লামেটরি সাইটে। তার মানে এগুলো হচ্ছে তোমার টিস্যু রিপেয়ারে খুব হেল্প করে, এই সেলগুলো হেল্প করে, তাই না? আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে যে মাস্ট সেলগুলো কোথা থেকে আসবে? মাস্ট সেলগুলো আসে হচ্ছে তোমার বোন ম্যারোতে যে প্রোজিনেটর সেলগুলো থাকে, সেই প্রোজিনেটর সেল থেকে মাস্ট সেলগুলো আসবে। হ্যাঁ, তখন এই প্রোজিনেটর সেলগুলো প্রথমে বোন ম্যারো থেকে তৈরি হয়ে এরা ব্লাডে সার্কুলেট করে তারপরে তোমার কানেক্টিভ টিস্যুর যে ক্যাপিলারিস থাকে সেটাকে পেনিট্রেট করে দেন সে টিস্যুতে এসে সে নিজেকে ডিফারেন্সিয়েট করে সে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো নিজের মধ্যে ডেভেলপ করে, ঠিক আছে? এটা কিন্তু মাসেলের আরেকটা ফাংশন হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, এটা হেল্প করে, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করে। এটা কি মনে করো যে তোমার একটা
টক্সিন, হ্যাঁ প্রথমে মনে করো যে একটা টক্সিন বা একটা এন্টিজেন। এন্টিজেন এটা কি হলো, ফার্স্ট আমাদের শরীরে এক্সপোজ হলো, যেমন মনে করো বি ভেনম বা যে কোনো একটা পোকা কামড় দিল, হ্যাঁ যেটার মধ্যে তোমার যাদের হচ্ছে ভেনম, এটার মধ্যে ভেনম আছে, তো সেরকম মনে করো যে একটা মৌমাছি সে আমাকে কামড় দিল, তখন কি হলো সেখানে আমাদের ইমিউনোগ্লোবুলিন ইটা রিলিজ হবে। ইমিউনোগ্লোবুলিন ইটা কি, এটা কিন্তু একটা অ্যান্টিবডি তাই না, ইমিউনোগ্লোবুলিন ই রিলিজ হবে প্লাজমা সেল দ্বারা। তারপর এই ইমিউনোগ্লোবুলিন ইটা কি করবে, মাস্ট সেলের সাথে বাইন্ড করবে, এরপরে ইমিউনোগ্লোবুলিন ইটা মাস্ট সেলের সাথে বাইন্ড করবে। এখন মনে করো সেকেন্ড টাইম যখন আবার কি হবে, এটা ওই অ্যান্টিজেনের সাথে এক্সপোজার হবে, মানে আবার আমাকে কামড় দিল, তখন কি হয় ওই এর ফলে কি কি রিলিজ হবে, মাসেল গ্র্যানিউলসগুলো রিলিজ হয়ে যাবে, কি হবে হিস্টামিন, লিউকোট্রাইন্সিস, কেমোকাইন্স, হেপারিন যেটাই বলো, যেগুলো হচ্ছে আমরা জানি যে ইনফ্লামেটরি যে পার্টিকেলগুলো, যেই ফ্যাক্টরসগুলো সবগুলোই হচ্ছে আমাদের রিলিজ হবে। এর ফলে কি হবে, মাসেলের ডিগ্র্যানুলেশন হবে, মাসেলের ডিগ্র্যানুলেশন হবে, ঠিক আছে। এর ফলে কি তৈরি হবে, এর ফলে যে ইমিউনোলজিক রিয়াকশনটা হবে এটাই হচ্ছে আমাদের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এটাই হচ্ছে আমাদের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। কথা বোঝা গেছে, সেকেন্ড টাইম এক্সপোজারে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা হচ্ছে। এটা ট্রিটমেন্ট প্ল্যান কি, এটা তোমরা অনেক বেশি ভালো জানো, হ্যাঁ। আচ্ছা মাসেল, যেটা মাসেলটা হচ্ছে আমাদের, আমরা দুই ধরনের মাসেল পাই, দুই ধরনের মাস্ট সেল পাই, একটা হচ্ছে আমাদের পেরিভাস্কুলার মাস্ট সেল আর একটা হচ্ছে মিউকোজাল মাস্ট সেল। পেরিভাস্কুলার মাস্ট সেল এটা আমরা কোথায় পাবো, এটা পাবো হচ্ছে তোমার স্কিন এবং মেসেন্টারিজ, স্কিন এবং মেসেন্টারিজের যে ব্লাড ভেসেলস আছে সেখানে আমরা পাবো হচ্ছে পেরিভাস্কুলার মাস্ট সেল। আর মিউকোজাল মাস্ট সেলটা কোথায় পাবো, ডাইজেস্টিভ ট্র্যাক্ট এন্ড রেসপিরেটরি ট্র্যাক্টের মিউকোসাতে পাবো হচ্ছে মিউকোজাল মাস্ট সেল। আমার কথা বোঝা গেছে, তাহলে মাস্ট সেল কিন্তু আমরা দুই ধরনের পাচ্ছি, একটা হচ্ছে পেরিভাস্কুলার, একটা হচ্ছে মিউকোজাল। পেরিভাস্কুলার মানে হচ্ছে যে স্কিন এবং মেসেন্টারিজের যে ওয়াল আছে সেই ওয়ালে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পেরিভাস্কুলার, আর যেটা হচ্ছে আমরা তোমার ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিউকোজাল মাস্ট সেল। এগুলো কেন দরকার, এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে কেন এগুলো দুইটা সাইডে থাকতেছে কেন, এগুলো কিন্তু আমাদের মেজর লোকেশন, হ্যাঁ মেজর লোকেশন। এরা কি হিসেবে কাজ করে, সেন্টিনেল হিসেবে কাজ করে ফর ডিটেকশন অফ ইনভেশন বাই এনি মাইক্রো অর্গানিজম, মানে বডিতে যখনই কোনো মাইক্রো অর্গানিজম প্রবেশ করবে সে কিন্তু এটাকে ডিটেক্ট করতে পারবে। সেন্টিনেল মানে কি, সেন্টিনেল হিসেবে কাজ করছে। সেন্টিনেল মানে কি, সেন্টিনেল মানে হচ্ছে প্রহরী, সেন্টিনেল মানে হচ্ছে প্রহরী। তাহলে এমন দুই জায়গায় আল্লাপাক এই মাসেলকে দিছে, যখনই কোনো অর্গানিজম ঢুকবে সে কিন্তু সাথে সাথে টের পাবে, তখনই কিন্তু এই রিয়াকশনগুলো হবে, ঠিক আছে। তাহলে সেন্টিনেল যেটা, সেন্টিনেল মানে হচ্ছে এখানে প্রহরী। আচ্ছা তারপর হচ্ছে আমাদের আসো প্লাজমা সেল। প্লাজমা সেলটা হচ্ছে লিম্ফোসাইট ডিরাইভ সেল, অ্যান্টিবডি প্রোডিউসিং সেল। এটা আমরা প্রায় বলি যে মাইক্রো লিম্ফোসাইট ডিরাইভড অ্যান্টিবডি প্রোডিউসিং সেল হচ্ছে আমাদের প্লাজমা সেল। এরা হচ্ছে সাইজটা কিরকম থাকবে, লার্জ থাকবে, ওভার্ট সেল, হ্যাভ বেজোফিলিক সাইটোপ্লাজম, রিচ ইন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এদের গলজি অ্যাপারেটাসটা অনেক বড় থাকবে, ঠিক আছে, এবং নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। আসলে অ্যানাটমির এই জায়গাগুলো আমাদের এত ক্লামজি কেন লাগে, কারণ আমাদের কাজই হচ্ছে এর ভিতরে কি আছে, এর ভিতরে স্ট্রাকচারটা কি আছে, কি কি থাকে, এগুলো নিয়ে আমাদের কাজ, হ্যাঁ। ফাংশনিং তো আমরা প্লাজমা পড়বো, ফাংশনিং পড়বো হচ্ছে আমরা ফিজিওলজিতে, যেটা কিভাবে ফাংশন করে এটা আমরা একটা হাইপোথেটিক্যাল একটা বা আমরা প্রমাণ সহকারে একটা জিনিস আমরা প্রক্রিয়া বের করবো, যেটা হচ্ছে আমাদের প্লাজমা মনে করো যে কোনো একটা ফাংশনকে দেখাবে। আর কি স্ট্রাকচার আছে, ভিতরে কি আছে না আছে, ডায়ামিটার কতটুকু, এগুলো হচ্ছে আমাদের অ্যানাটমিক কাজ। অ্যানাটমি কাজ করবে স্ট্রাকচার নিয়ে, অ্যানাটমি কাজ করবে স্ট্রাকচার নিয়ে। আমাদেরকে আগে জানতে হবে যে কি কি আমাদের ভিতরে আছে, তারপরে আমি এটার ফাংশন বের করতে পারবো, তাই না। আমাদেরকে আগে জানতে হবে যে কি কি আমাদের কি কি স্ট্রাকচার আছে, কি স্ট্রাকচারটা কিসের জন্য, কিসের সাথে রিলেটেড। সো এই জন্য একটু জিনিসটা মনে হয় যা একটু কঠিন, একটু বড়, অনেক কথাবার্তা বলা হচ্ছে, আসলে কিন্তু তা না। দেখবো অনেক জিনিসটা কিন্তু আমি চেষ্টা করেছি আমার লেকচার মানে কি জিনিসটাকে একটু শর্ট করে নিয়ে আসা, বাট I have to give all of you the proper and exact information which you needed. So লেকচার হচ্ছে যে জিনিসটা হবে একটু শর্ট, একটু গুছানো, আর জিনিসটা হচ্ছে ইট অলসো অ্যাক্টস অ্যাজ এ গাইডলাইন, হ্যাঁ অ্যাক্টস অ্যাজ এ গাইডলাইন। এটা কিন্তু একটা ওয়ান ওয়ে একটা টিচিং ওয়ান ওয়ে। আমি তোমাদেরকে লেকচার ডেলিভারি দিচ্ছি, তোমরা শুনছো, সো তোমরা কি বুঝতেছো না না বুঝতেছো এটা কিন্তু তোমরা যদি মাঝে মাঝে একজন দুইজন যদি কমেন্টস করো যে ম্যাডাম হ্যাঁ বোঝা যাচ্ছে বা আমরা বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে হয়তো আমি জিনিসগুলো বুঝতে পারবো। আর
যখন আমরা আই টু আই কন্ট্যাক্টে ক্লাস নিই তখন কিন্তু আমি বারবার ক্লাসে জিজ্ঞেস করি যে জিনিসটা বোঝা যাচ্ছে কিনা। আর এটা যেহেতু অনলাইনে ক্লাস, তোমরা আমাকে এখান থেকে দেখতে পাচ্ছ না, আর আমি ইচ্ছা করি লাইভে ক্লাস নিচ্ছি, কারণ লাইভে আমি কমেন্টসগুলো ভালো করে নিতে পারি, আর লাইভে হচ্ছে কোনো ব্যারিয়ার নাই, মানে কোনো এতজন স্টুডেন্টই যোগদান করতে পারবে বা এতজন স্টুডেন্টই। ওকে সামিয়া কাউসার, ওকে থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছো। আমি ইচ্ছা করি আমি অ্যাপ্লিকেশনসগুলো আমি এজন্যই নিই না, কারণ আমি চাই যে আমার ক্লাসে অনেকেই যোগ দিক, অনেকেই কিছু জানুক, একটা লাইন হলেও শিখুক। কারণ সেই জন্য আমি অ্যাপ্লিকেশনসগুলো ইউজ না করে আমি লাইভ ক্লাস করতে বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাতে কোনো মানে শর্ত থাকে না। আর অন্যান্যগুলোতে যেমন দেখা যায় যে ম্যাক্সিমাম যেগুলো আমরা ইউজ টু সেটাতে হয়তো একটা লিমিটেশনস থাকে, সো আমি সেই লিমিটেশনসের মধ্যে যেতে চাই না। আমি চাই যে সবাই মোটামুটি আমার ক্লাসটা দেখুক, আর একটা লাইন হলেও শিখলেও সেটা আমার জন্য অনেক, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ যারা বুঝতে পারতেছো, যারা লিখতেছো। মাঝে মাঝে একটা দুইটা কমেন্টস এমনি একটু লিখবা, তাতে হয় কি আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো জিনিসগুলো, এইটাই জাস্ট, আর কিছু না। এটা তোমাদের তরফ থেকে একটা রেসপন্স। আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তো তোমরাও আমাকে এখান থেকে দেখতে পাচ্ছ না, সো আসলে দেখা যাচ্ছে শুধু স্লাইড আর আমার হচ্ছে কথার এক্সপ্রেশন। সো মাঝে মাঝে একটু কমেন্টগুলো আমিও একটু বুঝতে পারবো। আর আমি ক্লাসে একটু মাঝে মাঝে পজ দিই, এটার জন্য যে মাথার মধ্যে কিছু অক্সিজেন ঢুকানোর জন্য, না হলে ক্লাস টু মাচ বোরিং হয়ে যাবে, ঠিক আছে? টু মাচ বোরিং হয়ে যাবে। অ্যানাটমি তো এমনি একটা মানে কি বলবো, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার অ্যানাটমি, তার উপর আবার হিস্টোলজি যেটা আরও বোরিং। তো বোরিং নিয়ে আমার কাজ কারবার হচ্ছে বোরিং জিনিস নিয়ে, তো চেষ্টা করতেছি বোরিং জিনিসটাকেই তোমরা যদি একটু মাথার মধ্যে ঢুকাতে পারো তাহলে এটা আমার জন্য অনেক অনেক বড় ব্যাপার। কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো না যে আমি একদম খুব উচ্চ মাত্রার কোনো স্টুডেন্ট ছিলাম, বা বলবো না আমি নিম্ন মাত্রার, আমি মধ্যম মাত্রার স্টুডেন্ট। হ্যাঁ, মধ্যম মাত্রার স্টুডেন্টরা যেরকম থাকে যে ওরা পড়াশোনাও যেরকম করে, ওরা দুষ্টামি মজাও সেরকম করে করতে পারে, আবার ওদের মধ্যে কিন্তু ফেইলের রেটটাও বেশি থাকে। কারণ মধ্যম পন্থায় যারা চলে তারা ভালো করতে করতে ধাপ করে এক সময় খারাপ করে ফেলতে পারে। সো আমি হচ্ছে মধ্যম মাত্রার স্টুডেন্ট, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি যদি হিস্টোলজিটা আরেকটু বেশি পড়তাম, বা আমি যদি আরেকটু সুন্দর করে আমাকে যদি কেউ একবার আমাকে বলতো, বা আমি যদি একটু শুনতে পারতাম, বা আমি যদি একটু মনোযোগ দিতাম, বা আমাকে যদি বারবার কানের কাছে হ্যামারিং করা হতো, তাহলে আমি আরেকটু ভালো পারতাম। কারণ পরবর্তীতে তোমরা সবাই অনেক বড় বড় ডাক্তার হবা ইনশাল্লাহ। সো তোমাদের কিন্তু প্রথমেই অ্যানাটমি দিয়েই পার হতে হবে, মানে যতটুকুনি তোমরা মনে করো না কেন অ্যানাটমি পরীক্ষাটা তোমাদেরকে দিতেই হবে। সো তখন দেখা যায় যে আমরা যে জিনিসগুলো নিয়ে সবচেয়ে প্রবলেমে পড়ি সেটা হচ্ছে এমব্রায়োলজি, সেটা হচ্ছে হিস্টোলজি, এই জিনিসগুলো নিয়ে আমরা প্রবলেম ফেস করি। আর গ্রস আমরা সবাই অনেক ভালো পারি আলহামদুলিল্লাহ, এবং আমরা সবাই মোটামুটি গ্রসটা আমাদের আয়ত্তে থাকে, যেহেতু এটা খুব চর্চা হয় না হচ্ছে এমব্রায়োলজি এবং হিস্টোলজি। সো আমি চাই যে কিছুটা হলেও যদি উপকারে আসে এই ক্লাসগুলো, তাহলেই দ্যাট ইজ মোর দেন ইনাফ। হ্যাঁ, মোর দেন ইনাফ। আসলে দেখা যাচ্ছে যে যারা ক্লাস করে, যারা কোর্সে আছে, তারা যদি এখানে কেউ ক্লাস করে, বা যারা তোমরা এখন আন্ডার গ্র্যাজুয়েশনে আছো, তাদের জন্য কিন্তু সময়টা খুব কঠিন যাচ্ছে। এরকম প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু আমরা কখনো ফেস করি নাই। আমি জানি না প্রিভিয়াসলি কোনো ছিল কি না, আমি বলতে পারবো না, তবে আমরা ফেস করি নাই। সো আমরা কিন্তু একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের মাইন্ডটাকে ফ্রেশ রেখে পড়ালেখা করা আসলে এটা খুবই কঠিন, কিন্তু ওই যে একটা কথা, আমাদের ডক্টরদেরকে সব চ্যালেঞ্জ আমাদের অ্যাকসেপ্ট করতে হয়, সেই জন্য কিছু করার নেই। আমাদেরকে যেমন পড়তেও হবে, সাথে সাথে আমাদের সিচুয়েশনের সাথেও নিজেদেরকে খাপ খাওয়াই নিতে হবে। দিস ইজ কল লাইফ, ঠিক আছে? ওকে, আমরা কথা বললাম, এখন আবার একটু পড়াশোনায় ফিরি। সেটা হচ্ছে প্লাজমা সেল। প্লাজমা সেলটা হচ্ছে লিম্ফোসাইট ডিরাইভড সেল এবং অ্যান্টিবডি প্রোডিউসিং সেল। এরা লার্জ থাকে, নিউক্লিয়াসটা ওভার্ট থাকবে, মানে লার্জ হবে, ওভার্ট সেল থাকবে, ওভার্ট শেপ সেল। আর এদের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাজোফিলিক সাইটোপ্লাজম থাকে, আর প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। গলজি অ্যাপারেটাসটা অনেক ডেভেলপড থাকে। দিস ইজ দ্য শেপ অফ দ্য প্লাজমা। ঠিক আছে, দেখো এটা যে নিউক্লিয়াসটা দেখো, এটা কিন্তু স্ফেরিক্যাল। হ্যাঁ, স্ফেরিক্যাল, আমরা স্ফেরিক্যাল শেপই বলবো, আমরা সরাসরি রাউন্ড বলবো না, কিন্তু একদম রাউন্ড না কিন্তু। দিস ইজ দ্য স্ফেরিক্যাল শেপ এবং এক্সেন্ট্রিক্যালি প্রেজেন্ট।
এক্সেন্ট্রিক্যালি প্রেজেন্ট, মানে কি সেন্টারে নাই, কিন্তু এটা কিন্তু একটা সাইডে সরে আসছে। এবং এখানে দেখো কিছু কিছু এরিয়া দেখাচ্ছে কি পেরিফেরাল রিজন অফ হেটেরোক্রোমাটিন অল্টারনেটিং উইথ লাইট এরিয়াস অফ ইউক্রোমাটিন। তার মানে কি হেটেরোক্রোমাটিনই যখনই আসবে, হেটেরোক্রোমাটিন মানে হচ্ছে যে আমরা ওই যে বললাম যে তোমার ইলেকট্রন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখলে আমরা কিছু জায়গা পাবো অনেক ডার্ক কালারের, আর কিছু জায়গা পাবো লাইট কালারের। যেটা ডার্ক কালারে পাবো সেটাই পাবো হচ্ছে হেটেরোক্রোমাটিন। হেটেরো মানে ক্রোমাটিনের জন্যই তো এটা হচ্ছে, তাই না? ক্রোমাটিন আছে সেজন্য এরকম হচ্ছে। তাহলে হেটেরোক্রোমাটিন, এই যে এখানে যে গোল 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 লম্বা লম্বা যেগুলা ডার্ক কালারের যেগুলা দেখছো, এগুলো হচ্ছে সবই হেটেরোক্রোমাটিন। আর ফাঁকে ফাঁকে যে হালকা যে লাইটার এরিয়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইউক্রোমাটিন এরিয়া। তাহলে দেখো many of these nuclei contain compact peripheral regions of heterochromatin alternating with light areas of euchromatin। আচ্ছা, জান্নাতুল ফেরদৌসি, হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু কেউ বলে নাই যে স্লাইডটা ক্লিয়ার না, হয়তো তোমার নেটের কিছু প্রবলেম থাকতে পারে। আমার কাছে ক্লিয়ার লাগছে এবং সবাই মোটামুটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। একটু হয়তো নেটের প্রবলেম তোমার থাকতে পারে, একটু প্রবলেম থাকতে পারে। তুমি একটা কাজ করো, মানে লাইটটা কেটে দিয়ে আবার ঢুকো, তাহলে দেখো যে স্লাইডটা কিছুটা ক্লিয়ার আসে কিনা। আচ্ছা, দ্য নিউক্লিয়াস অফ দ্য প্লাজমা সেল ইজ জেনারেলি spherical but eccentrically placed. Many of these nuclei contain compact peripheral region of heterochromatin alternating with lighter areas of euchromatin। তাহলে এটা শেপটা কিরকম দেখা যাবে? কার্ট হুইল অ্যাপিয়ারেন্স, কার্ট হুইল অ্যাপিয়ারেন্স। এটা কিন্তু আমাদের পরীক্ষার সময় আসে যে কার্ট হুইল অ্যাপিয়ারেন্স কোন সেলের নিউক্লিয়াস দিচ্ছে, বা প্লাজমা সেলের নিউক্লিয়াসের অ্যাপিয়ারেন্সটা কীরকম। কার্ট হুইল অ্যাপিয়ারেন্স, কার্ট হুইল অ্যাপিয়ারেন্সটা কীরকম? ওই যে গরুর গাড়ির চাকা দেখো না, যেরকম গরুর গাড়ির চাকাটা যেরকম, ঠিক সেরকম হচ্ছে এটার অ্যাপিয়ারেন্সটা দেখা যায়। আচ্ছা, এটা আমি একটা পিকচার দেখিয়েছি, এটা হুবাহু আমি বই থেকে তুলেছি। এখানে আমি পুরো কানেক্টিভ টিস্যুটা কীরকম থাকে দেখো, বিভিন্ন ধরনের সেল দেখা যাচ্ছে, ম্যাক্রোফেজ, এই যে হলুদ কালারের এডিপোসাইট, হ্যাঁ হলুদ কালারের এডিপোসাইট, তারপরে এখানে দেখো ফাইব্রোব্লাস্ট দেখা যাচ্ছে, এটা ম্যাক্রোফেজ দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের ফাইবার দেখা যাচ্ছে। 3 ধরনের ফাইবার থাকে, ইলাস্টিক ফাইবার, কোলাজেন ফাইবার অ্যান্ড রেটিকুলার ফাইবার। আর দেখো কিছু গ্রাউন্ড সাবস্টেন্স, গ্রাউন্ড সাবস্টেন্সের তো কোনো কালার হবে না, এটা জাস্ট এই যে ডার্ক কালারের পুরো ইয়ার মধ্যে দেখো একটা পিঙ্কিশ কালারে, পুরো পিঙ্কিশ কালারের যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের গ্রাউন্ড সাবস্টেন্স। ঠিক আছে, আমরা সেলের ফাইবারটা আমরা পরে নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে টাইপস অফ কানেক্টিভ টিস্যু ফাইবার, আর পড়বো হচ্ছে কানেক্টিভ টিস্যুর টাইপ। এই দুটো আমরা নেক্সট ক্লাসে টাচ করব। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইটটা একটু ডিটেলস আমরা আসলে আমাদের এখানে পড়াই না, বিকজ এটা ব্লাডেই তোমরা পড়ে ফেলো, ফিজিওলজিতে ব্লাডটা তোমরা ডিটেলস পড়ো, সেই জন্য আমরা এখানে আসলে খুব একটা বেশি টাচ করি না। খালি এটুকুন আমরা পড়াই যে এটা হচ্ছে তোমার ব্লাড সেল থেকে আসে। দে লিভ ব্লাড বাই মাইগ্রেটিং বিটুইন দ্য এন্ডোথেলিয়াল সেল অফ ভ্যানিউস টু ইন্টার দ্য কানেক্টিভ টিস্যু। ওই একই কথা আর কি, ব্লাড সেল থেকে এরা ডিরাইভড হয়ে এরা হচ্ছে কানেক্টিভ টিস্যুর যে ভেনিউস থাকে সেটার ওয়ালকে পিয়ার্স করে কানেক্টিভ টিস্যুতে চলে আসে। দিস প্রসেস ইনক্রিজ গ্রেটলি ডিউরিং ইনফ্লামেশন হুইচ ইজ এ ভাস্কুলার অ্যান্ড সেলুলার ডিফেন্সিভ রেসপন্স টু দ্য ইনজুরি অর ফরেন সাবস্টেন্সেস ইনক্লুডিং প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অর ইরিটেটিং কেমিক্যাল সাবস্টেন্সেস। একই কথা, একই গদ বাঁধা কথা এগুলো। হ্যাঁ, মোস্ট লিউকোসাইট ফাংশন ইন কানেক্টিভ টিস্যু অনলি ফর এ ফিউ আওয়ার্স অর ডেজ দেন আন্ডারগো অ্যাপোপ্টোসিস। তার মানে কি যে লিউকোসাইটের যে ফাংশনগুলো সে তারা কানেক্টিভ টিস্যুতে করে, সেটা মনে করো যে অল্প কিছু ঘন্টা অথবা অল্প কিছু ডেজ ওরা করে তারপর ওরা অ্যাপোপ্টোসিস হয়ে যায়, মানে সেলের ডেথ হয়ে যায়। এই লিউকোসাইটগুলো কি কি দেখো, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। তোমরা এগুলো অনেক পড়েছো, হ্যাঁ ব্লাডে তো তোমরা অবশ্যই পড়ো। সো এগুলার যে ডিটেলসটা, এগুলোর ফাংশন, এগুলোর ডিটেলস, এগুলো সবই তোমরা সেখান থেকে পড়ে নিও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে আমরা এতক্ষণ যে আমরা সেলগুলো পড়লাম, সেই সেলের ফাংশন কি। এটা ফাইব্রোব্লাস্টের ফাংশন কি, এক্সট্রাসেলুলার ফাইবার অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স প্রডিউস করা। প্লাজমা সেল কি করে, অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট কি করে, ভেরিয়াস ইমিউনো অ্যান্ড ডিফেন্সিভ ফাংশন। এই যে ইউসিনোফিল মডিউলেট অ্যালার্জিক অর ভেসোঅ্যাক্টিভ রিয়াকশন অ্যান্ড ডিফেন্স এগেইনস্ট প্যারাসাইটস। এটা তো আমরা জানি যে যখন প্যারাসাইটিক ইনভেশন হয় তখন কিন্তু ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায়, তাই না? আর নিউট্রোফিলিক লিউকোসাইট হচ্ছে ফেগোসাইটোসিস অফ মানে ব্যাকটেরিয়া। নিউট্রোফিলটা কখন বাড়বে, যখন হচ্ছে তোমার আমরা কি দেখতে পাই, ওই যে একটা ব্যাকটেরিয়া যখন কিল হয়,
যখন একটা ব্যাকটেরিয়া মারা যায় সেটা সাইন সিমটম কি? আমাদের বডিতে বিভিন্ন জায়গায় পুজ হয়, তাই না? সেটাই মানে হচ্ছে যে ব্যাকটেরিয়ার ডেথ হয়ে গেছে, ফেগোসাইটোসিস হয়ে গেছে। আচ্ছা, ম্যাক্রোফেজ কি কি করে? ম্যাক্রোফেজ হচ্ছে ফেগোসাইটোসিস অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স কম্পোনেন্ট অ্যান্ড ডেব্রিস, antigen processing and presentation to immune cell, secretion of growth factors and other agents। এটা আমরা ফাংশনগুলো প্রত্যেকটা সেলের সাথে আলাদা আলাদা করে অলরেডি পড়ে ফেলেছি। মাস্ট সেল অ্যান্ড বেসোফিলিক লিউকোসাইটস, এটা হচ্ছে ফার্মাকোলজিক্যালি একটি মলিকুলগুলো রিলিজ করে। তারপরে এডিপোসাইটের ফাংশন হচ্ছে স্টোরেজ অফ নিউট্রাল ফ্যাটস। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। আমরা এতক্ষণ বললাম গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে গ্রাউন্ড সাবস্টেন্সগুলো অ্যাকচুয়ালি কী কী? তাহলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সে তো গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে, তাই না? এরা হচ্ছে কি, ইট ইজ এ হাইলি হাইড্রেটেড ট্রান্সপারেন্ট অ্যান্ড কমপ্লেক্স মিক্সচার অফ ম্যাক্রোমলিকুলস। হাইড্রেটেড কেন বললাম? কারণ ওরা হচ্ছে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ওয়াটারকে ধরে রাখতে পারে, ঠিক আছে? ওয়াটারকে ধরে রাখতে পারে এবং এদের কালারটা কীরকম দেখা যায়? ট্রান্সপারেন্ট। এদের কালার ট্রান্সপারেন্ট, এরা কিন্তু খুব কোনো একটা কালার নেয় না, এরা একদমই ট্রান্সপারেন্ট। এরা হচ্ছে 3 ধরনের থাকে গ্রাউন্ড সাবস্টেন্সগুলো আমাদের 3 ধরনের। একটা হচ্ছে গ্লাইকোজামাইনোগ্লাইকেন্স, প্রোটিওগ্লাইকেন্স অ্যান্ড মাল্টি অ্যাডেসিভ গ্লাইকোপ্রোটিন। Do we need to remember the amount of different leukocytes? Amount of different leukocytes মানে ঠিক বুঝলাম না। আমাদের এখানে শুধু শেপগুলো পড়বো আর যতটুকুন আমি পড়েছি ততটুকুন, আর অ্যামাউন্ট কি পড়বা না পড়বা, কি ফাংশন, এদের রিনিউ কিভাবে হচ্ছে, এগুলো সবই তো তোমরা ফিজিওলজিতে পড়তেই হবে। হ্যাঁ, অ্যানাটমির জন্য ততটুকুন বললাম, যে আমি যতটুকুন স্লাইডে দেখিয়েছি ততটুকুন পড়লে ইজ মোর দেন ইনাফ। এর থেকে বেশি অ্যানাটমির জন্য পড়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে গ্রাউন্ড সাবস্টেন্সটা দেখো যে এখানে 3 ধরনের থাকে। একটা হচ্ছে গ্লাইকোজামাইনোগ্লাইকেন্স, প্রোটিওগ্লাইকেন্স, আরেকটা হচ্ছে মাল্টি অ্যাডহেসিভ গ্লাইকোপ্রোটিন। The 4 major glycosaminoglycans found in proteoglycans. Found in proteoglycans, they are darmatan sulfate, chondroitin sulfate, keratan sulfate and heparan sulfate, all of which have different disaccharide unit and tissue distribution. তার মানে তোমাদের এই যে গ্লাইকোজামাইনোগ্লাইকেন্স যে আমরা পড়লাম, এই গ্লাইকোজামাইনোগ্লাইকেন্স হচ্ছে 4 ধরনের: ডারমাটান, কন্ড্রয়েটিন, কেরাটান অ্যান্ড হেপারান সালফেট। এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন আমি দেখিয়েছি। এই ছকটাও পুরোপুরি জ্যানকুরা থেকে নেওয়া। হ্যাঁ, তোমরা দেখতে চাইলে আবার দেখে নিতে পারো। হায়ালুরোনিক অ্যাসিড, এটা আসলে কেন দিছি তারও একটা ব্যাপার আছে। এখন তোমরা বলবো যে ম্যাডাম আমাদেরকে কি এত কিছু জানতে হবে? এটা জানলে খুব ভালো, আর না জানলেও ক্ষতি নাই। তবে যেমন মনে করো যে গ্লাইকোজামানোগ্লাইকেন হচ্ছে আমাদের 4 ধরনের, যে হায়ালুরোনিক অ্যাসিড, কন্ড্রোটিন সালফেট, ডারমাটান সালফেট, হেপারান সালফেট আর হচ্ছে কেরাটান সালফেট। হায়ালুরোনিক অ্যাসিডটা কোথায় পাওয়া যায়? আম্বিলিকাল কর্ডে পাওয়া যায়, সাইনোফিয়াল ফ্লুইডে পাওয়া যায়। তারপর কন্ড্রয়েটিন সালফেট, এখানে 4-6 আলাদা করে দিচ্ছে, তোমাদের আলাদা করে মনে থাকলে থাকলো, না মনে থাকলে দরকার নাই। খালি আমি যেভাবে পড়ি যে কমন কিছু সাইট, যেমন কন্ড্রয়েটিন ফর কার্টিলেজে পাওয়া যায়, বোনসে পাওয়া যায়। কন্ড্রয়েটিন সালফেট বোনসে পাওয়া যায়, নটোকর্ডে পাওয়া যায়। কর্ড দিয়ে মনে রাখি হচ্ছে নটোকর্ডে পাওয়া যায়, আম্বিলিকাল কর্ডে পাওয়া যায়, স্কিনে পাওয়া যায়, কার্টিলেজে পাওয়া যায় কন্ড্রয়েটিন সালফেট। ডারমাটান সালফেট, ডারমাটান যেহেতু আছে ডার্মিস, সো এটা কোথায় পাওয়া যাবে? স্কিনে পাওয়া যাবে। হ্যাঁ, সো এটা স্কিনে পাওয়া যাবে, টেন্ডনে পাওয়া যাবে। আর অ্যাডভেন্টিশিয়াতে পাওয়া যায় ডারমাটান সালফেট কিন্তু। সুতরাং অ্যাডভেন্টিশিয়াতে দিয়ে আমি অ্যাওয়ারটা মনে রেখেছি যে অ্যাওয়ারটাতে পাওয়া যায়। হেপারান সালফেট হচ্ছে কোথায় পাওয়া যায়? হেপারান, তার মানে হেপাটোসাইট, লিভারে পাওয়া যাবে, ঠিক আছে? এইভাবে আমাদেরকে একটু ট্রিক্স করে মনে রাখতে হবে, নাহলে তো আসলে খুবই অসম্ভব এগুলো মনে রাখা। তাহলে হেপারান সালফেট হচ্ছে পাওয়া যায় আমাদের লিভারে পাওয়া যায়, আর বেসাল লিমিনাতে পাওয়া যায়, লাংসে পাওয়া যায়। কেরাটান সালফেট কোথায়? কেরাটিন যেহেতু, দেখো কেরাটান সালফেট এটা কিন্তু এটার সাথে মিলে না। হ্যাঁ, কেরাটান সালফেট যদি ওভাবে মনে রাখতে চাও তাহলে মিলবে না, কারণ কেরাটান সালফেট পাওয়া যাবে কার্টিলেজে। এছাড়া পাওয়া যায় হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস অ্যান্ড অ্যানুলাস ফাইব্রোসাস। নিউক্লিয়াস পালপোসাস আর অ্যানুলাস ফাইব্রোসাস কার ফাংশন, কার স্ট্রাকচার, এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক থাকে সেটার কি থাকে? মাঝখানে থাকে নিউক্লিয়াস পালপোসাস আর বাইরে থাকে হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। এগুলোতে পাওয়া যায় হচ্ছে কেরাটান সালফেট। যদি মনে রাখতে পারো দ্যাটস ভেরি গুড, মনে না রাখতে পারলেও কোনো সমস্যা নাই। শুধুমাত্র যে গ্রাউন্ড সাবস্টেন্সগুলোর নাম, যে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোজামাইনোগ্লাইকেন্স, এগুলো খালি মনে রাখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখিয়েছি প্রিভিয়াস স্লাইডে। এখানে দেখো এগুলো হচ্ছে যে মলিকুলার যে বায়োলজি, এটা একটা ছবি জাস্ট এমনি দেখানো, এটা পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে কন্ড্রোটিন সালফেট, কেরাটান সালফেট,
তারপরে হায়ালুরোনিক অ্যাসিড, এগুলো আমি একটা ছবি দেখেছি, মলিকুলার ছবি, এটা মনে রাখার কোনো দরকার নেই, আমি নিজেও পড়ি না, কিন্তু জাস্ট দেখানোর জন্য যে মলিকুলার যখন আমরা ভাঙি তখন কেমন দেখা যায়। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা ফাইব্রোনেকটিন নামের একটা তোমার সিনথেসাইজ হয় ফাইব্রোনেকটিন, সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট থেকে সিনথেসাইজ হয় হচ্ছে ফাইব্রোনেকটিন। ফাইব্রো এখানে দেখো ফাইব্রা বা ফাইবার, এটার মানে হচ্ছে ইন্টার কানেকশন, হ্যাঁ এটার মানে হচ্ছে ইন্টার কানেকশন। এটা হচ্ছে বিভিন্ন কোলাজেনের সাথে এবং গ্লাইকোজামাইনোগ্লাইকেনের সাথে বাইন্ড করে এই ফাইব্রোনেকটিন, সেই জন্য কিন্তু তোমার ফর্মস অ্যান ইনসলিউবল ফিব্রিলার নেটওয়ার্ক থ্রু আউট দ্য কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুগুলো তোমার একটা ইনসলিউবল, মানে পানিতে কিন্তু এটা সলিউবল না। কেন সলিউবল না? কারণ এই যে ফাইব্রোনেকটিন থাকে, ফাইব্রোনেকটিনটা হচ্ছে এদের বাইন্ডিং সাইট থাকে, একটা হচ্ছে কোলাজেনের জন্য আর একটা হচ্ছে গ্লাইকোজামাইনোগ্লাইকেনের জন্য, সেই জন্য কিন্তু তোমার কানেকটিভ টিস্যুটা হচ্ছে ইনসলিউবল। আরেকটা হচ্ছে যে ফাইব্রোনেকটিন যেটা, সেটা হচ্ছে এদের একটা স্পেসিফিক বাইন্ডিং সাইট থাকে ফর ইন্টিগ্রিনস। এই ইন্টিগ্রিনসের জন্য ওরা কি করে, সেল অ্যাডিশন এবং সেলুলার মাইগ্রেশন করতে পারে, ঠিক আছে। ইন্টিগ্রিনসের সাথে যেহেতু ফাইব্রোনেকটিন লাগানো থাকে, সেই জন্য কিন্তু সেলুলার অ্যাডিশন অ্যান্ড সেলুলার মাইগ্রেশন হয় থ্রু দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। আমাদের কি অনেক সময় জিজ্ঞেস করে না যে তোমার ইনসলিউবল কেন, কানেকটিভ টিস্যু কি সলিউবল? না, সলিউবল তো না। এটা কিন্তু তোমার কি হয়ে থাকে, আমাদের পুরো বডিতেই তো কত পার্সেন্ট ওয়াটার, 75% ওয়াটার দিয়ে তৈরি, তো কিন্তু এটা কিন্তু ইনসলিউবল কেন? কারণ ফাইব্রোনেকটিন যে পদার্থটা, এটা কিন্তু ফাইব্রোব্লাস্ট থেকে সিক্রেশন হচ্ছে, এবং এদের একটা মাথায় লাগবে হচ্ছে কোলাজেন, আরেকটা জায়গায় লাগে গ্লাইকোজামাইনোগ্লাইকেন, সেই জন্য কিন্তু তারা একটা ইনসলিউবল একটা ফিব্রিলার নেটওয়ার্ক তৈরি করতে পারে। আর এদের আরেকটা বাইন্ডিং সাইট থাকে ফর ইন্টিগ্রিনস। এই ইন্টিগ্রিনসের জন্য কিন্তু এই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, এই ইন্টিগ্রিনসের জন্য হচ্ছে তোমার কানেকটিভ টিস্যু ইম্পর্টেন্ট ফর সেলুলার মাইগ্রেশন অ্যান্ড সেলুলার অ্যাডিশন থ্রু দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এই যে সেলুলার অ্যাডিশন হচ্ছে বা সেলুলার মাইগ্রেশন বলো, যেটাই বলো, এই যে ফাংশনগুলো হচ্ছে এটা কোন দিক দিয়ে হবে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বরাবর। তাহলে এগুলো কেন হচ্ছে, যে ফাইব্রিনোলেকটিন যে সাবস্টেন্সটা থাকে, এই সাবস্টেন্সটার একটা বাইন্ডিং সাইট থাকে ফর ইন্টিগ্রিনসের জন্য। এটা শুধুমাত্র আমি তোমাদের জানার জন্য দিয়েছি, হ্যাঁ, শুধুমাত্র জানার জন্য। যদি তুমি মনে রাখতে না পারো, কোনো দরকার নেই, মেমোরিতে কোনো প্রকারের কোনো প্রেশার দিবা না, যতটুকুন আমাদের দরকার। তোমাদের দরকার কতটুকু দেখো, তোমাদের বা যারা পোস্ট গ্রাজুয়েশন করছো তাদের এই যে এই কথাগুলো জানা, গ্লাইকোজামাইনোগ্লাইকেন, প্রোটিওগ্লাইকেন, গ্লাইকোপ্রোটিন, মোর দেন ইনাফ, এটুকুন জানতে পারলেই হবে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। যখন একটা পরীক্ষা দিতে বসবা, তখন সব কিছু টাচ করে পরীক্ষা দিতে বসা কিন্তু ইম্পসিবল একটা ব্যাপার, ইম্পসিবল একটা ব্যাপার। আমাদের মাথায় সেই জিনিসগুলোই মাথায় থাকে যেগুলো আমরা বারবার চর্চা করি, বারবার পড়ি, সেই জিনিসগুলোই মাথার মধ্যে থাকে। ব্রেনকে কোনোভাবেই চাপ দেওয়া যাবে না, ঠিক আছে, ব্রেনকে কোনোভাবেই চাপ দেওয়া যাবে না। আর আমি যেটা হাইলাইটেড করবো সেটা হচ্ছে যে ফর অ্যানাটমির পোর্শনটুকু কতটুকুন জানলেই হবে। তোমাদের কিন্তু আরও সাবজেক্ট আছে, আরও আছে, যে ফিজিওলজি আছে, তারপরে তোমার বায়োকেমিস্ট্রি আছে, মাইক্রোবায়োলজি আছে, আরও বিভিন্ন সাবজেক্ট আছে, প্যাথোলজি আছে। তো যতটুকুন অ্যানাটমির জন্য ইজ ইম্পর্টেন্ট, কিছু কিছু টপিকস কিন্তু আমাদের ইয়ে করে, মার্চ করে, এটাও এখানেও আছে, ওটা ওখানেও আছে, ঠিক আছে। তো অ্যানাটমির জন্য কতটুকুন পড়লেই হবে সেটুকুন আমি বলে দিয়েছি, এতটুকুন পড়লে ইজ মোর দেন ইনাফ। ব্রেনকে কোনোভাবে প্রেশার দিবা না, যেটুকুন তুমি নর্মালি মনে রাখতে পারো, কোনো ট্রিক্স দিয়ে, কোনো টিপস দিয়ে, সেগুলো নর্মালি মনে রাখবা। আর কিছু জিনিস দেবে এমনি মনে থাকে, এমনিতেই মনে থাকে, ঠিক আছে। সো আমাদের কিন্তু আজকের দিনের জন্য দিস ইজ দ্য এন্ড অফ মাই স্লাইড। আমি থ্যাংক ইউ অল আমি মুখে বললাম, আমি এখানে দেখালাম না, কারণ কানেকটিভ টিস্যু আমরা এখনও শেষ করি নাই, ঠিক আছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের কানেকটিভ টিস্যুটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা স্পেশাল কানেকটিভ টিস্যুতে যাব। স্পেশাল কানেকটিভ টিস্যুতে কিন্তু ব্লাড আমরা অ্যানাটমিতে পড়াই না, হ্যাঁ, ব্লাডটা তোমরা ফিজিওলজিতে যেহেতু অনেক ডিটেলস পড়ানো হয়, সেই জন্য আমরা অ্যানাটমিতে পড়াবো না, আমরা অন্য টিস্যুতে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, হোপসো যদি কেউ কোনো কিছু না বুঝো তাহলে সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখবা। আচ্ছা, এই পর্যন্ত যতটুকুন
হ্যাঁ আচ্ছা, এই পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে, যদি কারো কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে যে বুঝতে পারছো না বা আরেকটু ডিটেলস একটু বললে ভালো হয়। আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক ডিটেলস বলছি, চেষ্টা করেছি বলার, জানি না কতটুকু ফ্রুটফুল, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে আসলে কতটুকু ফ্রুটফুল হয়েছে। সো কোনো যদি কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে কষ্ট করে একটু ক্লাসটা দেখবা, যারা এখন প্রেজেন্ট থাকতে পারোনি তারা চেষ্টা করবা রেকর্ডেড লাইভটা দেখে নিতে, রেকর্ডেড লাইভটা দেখে দেন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে রেখো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমি এটাই করি যে ক্লাস শেষ করে আমি সবার কমেন্ট পড়ি, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যদি কারো কোনো কোয়ারিজ থেকে থাকে, কোয়ারিজগুলো আমি ইন্ডিভিজুয়ালি অ্যান্সারটা লিখে দিই, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাস হচ্ছে টুয়েসডেতে, তোমাদের টাইমটা জানিয়ে দিবে যে হয় 7:30টার সময় ক্লাসটা হবে নাকি 8টার সময় হবে, এটা তোমাদেরকে রুটিনে জানিয়ে দেওয়া হবে। চেষ্টা করো যে ক্লাসগুলো একটু জয়েন করার, এটা তোমাদের উপরেই ডিপেন্ড করে, একটু চেষ্টা করো ক্লাসটা করার, বিকজ অ্যানাটমিটা তো আসলে এতটা বেশি আমাদের চর্চার মধ্যে থাকে না। সো ক্লাসের সাথে সাথে অনেক কিছু দেখবা পড়া হয়ে গেছে, বইটা হয়তো খুলতে হবে না। আচ্ছা, হিস্টোলজি পোর্শনটুকু বলতেছি, হিস্টোলজি এবং আরও ভালো সব সুন্দর সুন্দর এখানে ক্লাস হয়। আমিও মাঝে মাঝে অনেকের ক্লাস করি, আমার ভালো লাগে ক্লাস করি। তো তোমরাও চেষ্টা করবা সুন্দর করে সবাই যেন ক্লাসটা করতে পারো। আচ্ছা, আর নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। যারা আমার ক্লাস করেছো তাদেরকে অনেক থ্যাঙ্কস, আর যারা ক্লাস করতে পারোনি তারা রেকর্ডেড লাইভটা দেখে নিও কষ্ট করে। আর নেক্সট মঙ্গলবার ইনশাল্লাহ দেখা হবে, ততদিন যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, সেফটি মেনটেন করে চলবে, বাসায় থাকবে, ঠিক আছে? তাহলে ক্লাসটা আমি শেষ করছি। থ্যাংক ইউ।